সারাদিন আপনি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মী, আপনি হলে গিয়ে অরাজনৈতিক কর্মী হয়ে যাবেন। তো সাদিক কায়েম পরাদরা যে শিবির করছে সেই প্রমাণটা মানুষকে দেখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিছেই বলে সাদিক কায়েম ছাত্রলীগ করেছে, এটা পবিত্র হয়ে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন পলিসিতে কমিটি দিয়েছেন? গুপ্ত রাজনীতির ক্ষেত্রে ছাত্র শিবির ছাত্রদল থেকে অনেক আগানো আছে। এই যে এখন ছাত্র সংসদ নির্বাচনে শিবির ভালো করছে, সেখানে তো নিশ্চয় আগানো আছে। ছাত্র দলের কল্যাণমূলক কি কি কর্মসূচি ছিল? যে ছাত্র শিবির লেজুর ভিত্তিক সংগঠন না জামাতের। এখন দেখলাম ছাত্র শিবিরের যত নেতা সব জামাত ইসলামের প্রোগ্রামে গিয়ে বক্তব্য দিচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে। কিন্তু তারা এতদিন কেন আপনারা বললেন জামাত ইসলামের সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা স্বতন্ত্র, আমরা ইনশাল্লাহ পরে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জিতে সমান করে তারপরে উপরে যাইতে হবে ইনশাল্লাহ। আমাদের এই প্রচেষ্টা চলমান আছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির। অনুষ্ঠানের পক্ষ থেকে নাসির ভাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনাকেও স্বাগতম জানাচ্ছি। আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আপনি এই মুহূর্তে বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশকে যে রাজনৈতিক দলগুলো বা যে ছাত্র সংগঠনগুলো নেতৃত্ব দিচ্ছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে, তার মধ্যে সবচেয়ে বড় সংগঠন আপনি জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা আপনার কাছে আপনার জীবনের গল্প শুনবো, একই সাথে ছাত্র দল নিয়ে আমাদের প্রচুর জিজ্ঞাসা। মানুষ অনেক কিছু জানতে চায় যে ছাত্র দল কিভাবে এত বড় সংগঠন এবং বাংলাদেশকে নিয়ে ছাত্র দলের কি পরিকল্পনা রয়েছে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র দল কি কি কর্মসূচি হাতে নিয়েছে। ইনফ্যাক্ট আমাদের যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়ে গেল, সেই সংসদ নির্বাচনগুলো হবার পর সেখানে ছাত্রদল নতুন করে আলোচনায় আসছে যে এত বড় ছাত্র সংগঠন হবার পরেও তাদের পরাজয়ের কি কি কারণ থাকতে পারে। আনুষঙ্গিক ব্যাপারগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। প্রথমেই জানতে চাই, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, আপনার বাড়ি কোথায়? আচ্ছা, আপনাকে ধন্যবাদ, দর্শককেও ধন্যবাদ জানাচ্ছি। আমি জন্মগ্রহণ বেড়ে ওঠা নোয়াখালীর সুবর্ণচরে, এবং আমি মাধ্যমিক পর্যন্ত নোয়াখালী সুবর্ণচরেই পড়াশোনা করেছি। 3টি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। আচ্ছা, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে আমার একদমই এলাকার এসএক মুন্সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপরে আমি 8ম শ্রেণী পর্যন্ত একদম তারই পাশে কেরামতপুর এমএস উচ্চ বিদ্যালয়, এবং মাধ্যমিক সেটি আমাদের বাড়ি থেকে একটু দূরে চরক্লাক উচ্চ বিদ্যালয়, আমাদের ইউনিয়ন নাম তখনকার নামে ছিল। সেখান থেকে পরে আমি উচ্চ মাধ্যমিক পড়েছি নোয়াখালী সরকারি কলেজে কমার্সে। তারপরে হচ্ছে আমি ঢাকাতে শিফট হয়েছি, এবং সেটি হচ্ছে আমি 2006 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। প্রথম বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি, দ্বিতীয় বছর অর্থাৎ তখন তো 2বার পরীক্ষা দেওয়া যেত, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1বার পরীক্ষা দেওয়া যায়। এবং আমি কোচিং করতে ঢাকায় আসছি 2006-এ। সেবারই প্রথম আমি ঢাকাতে আসছিলাম, এর আগে কখনোই আমি ঢাকাতে আসিনি। এবং সেটি খুবই একা, বেড়াইতে আসিনি কখনোই না। একদমই 6 সালে আমি কোচিং করতে আসছি, সেবারই ঢাকায় আসছি, এবং সেটি খুব একা আসছি আমি। তো তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং, কোথায় করতেন? এটি ঢাকার মৌচাকে ইউনিয়নে আমি কোচিং করেছিলাম। তার আগে আমি চিটং, আমার জীবনের প্রথম স্বপ্ন ছিল যে আমি চিটং বিশ্ববিদ্যালয়ে পড়বো। আচ্ছা, তো আমি চিটংও গিয়েছিলাম, মানে চিটংয়ে আমাদের এক বড় ভাই, উনি এখন ক্যাডেট কলেজের টিচার, মিজান ভাই, ওনার কাছে আমি গিয়েছিলাম। উনি বাংলায় পড়তো চিটং বিশ্ববিদ্যালয়ে। তো খুবই ভালো বাংলা পারতেন, তখনও পারতেন, এখনও খুব আরো সমৃদ্ধ হয়েছেন। তো ওনার কাছে আমি গিয়েছিলাম, চিটং বিশ্ববিদ্যালয়ে থাকতাম। তো আমি সেখানে প্রায় 20 থেকে 25 দিন আমি ছিলাম চিটং বিশ্ববিদ্যালয় হয়ে। শহরে আমি কোচিংয়ে পড়তে আসতাম, কিন্তু সেটা একটু কঠিন ছিল, মানে বিশ্ববিদ্যালয় থেকে আপনি জানেন 20-22 কিলোমিটার দূরে। তো চিটং সেভাবে আমাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল চিটং বিশ্ববিদ্যালয়ে, কিন্তু ওই কোচিং বিশ্ববিদ্যালয় থেকে দুইটা মিলিয়ে আমার উপর এক ধরনের চাপ হচ্ছিল তখনকার সময়।
পরে আমার বন্ধু আব্দুল্লাহ, এখন ইস্টার্ন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ও নর্ডাম কলেজে পড়তো। পরে ও আমাকে বলছে যদি খুব অসুবিধা হয় তাহলে আমি যেন ঢাকায় চলে আসি। পরে আমি চিটং থেকে ঢাকায় আসছি জীবনে প্রথমবার 2006 সালে। তারপর আমার ইন্টারমিডিয়েট রেজাল্ট একটু কিছুটা খারাপ ছিল, কিন্তু জানেন আপনি রেজাল্টের একটা গুরুত্বপূর্ণ ইমপ্লিমেন্ট থাকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। আমি যদি কমার্সের শিক্ষার্থী ছিলাম, 2006-07 সেশন আমি একদম শেষের দিকে এসে একটু চান্স পেয়েছিলাম, মানে আর হয়তো 2-1 জন হয়তো যদি নিত তাহলে কমার্স ফ্যাকাল্টিতে আমার হয়ে যেত, এরকম অবস্থায়। তো সেবার আর ঢাকা বিশ্ববিদ্যালয় হয়নি। তারপরে আমি পরের বছর আবার চেষ্টা করেছিলাম, এবং সেটা শুধু ডি ইউনিট আমি পরীক্ষা দিয়েছি। তো আপনার মনে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কমার্স থেকে ডি ইউনিটের খুব অল্প সংখ্যক আসন তখন বরাদ্দ ছিল, 60-65 এরকম আমার যদ্দূর মনে পড়তেছে। এখন আমি জানি না কয়টা, এখন একটু বেড়েছে, আমি জানি এখন চেঞ্জ হয়েছে। তো সেই ইউনিট থেকে আমি চান্স পেয়েছি, খুবই কষ্টকর ছিল এবং মহান আল্লাহর ইচ্ছা ছিল। আমি বিশ্ববিদ্যালয়ে অনেকেই খুব ভালোভাবে চান্স পেয়েছে, আমার বন্ধুরা অনেকে এক্সান্সে প্লেস করেছে, আমি ওরকমভাবে করতে পারিনি। খুবই কষ্ট হয়েছে, অধ্যবসায় করতে হয়েছে, এবং একটা অনিচ্ছতার মধ্যে দিয়ে পুরো শিক্ষা জীবন চলে যাচ্ছিল, যে ভর্তি হতে পারি কি পারি না, এরকম মধ্যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় ম্যাক্সিমাম শিক্ষার্থীদেরই এই দোলাচলটা থাকে যে আসলে সে চান্স পাবে কি পাবে না। এবং নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু, এখানে চান্স পাওয়া তো একজন শিক্ষার্থীর একটা স্বপ্নের মতো একটা সিচুয়েশন থাকে সেই সময়ে। সো আপনি অনেকের হচ্ছে, যেমন আমার অনেক বন্ধুরা খুব ভালো প্লেস করেছে বা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, 2-3টা বিশ্ববিদ্যালয়। আমার এরকম হয়নি। মানে আমি তো হ্যাঁ প্রথমবার জগন্নাথে আমার হয়েছিল, সেটা আমি হয়তো পড়ি নাই, কিন্তু পরের বার আমার তো কোনো অপশানই আসলে ছিল না। আবার তাও আবার ডি ইউনিটে পরীক্ষা, মানে সব মিলিয়ে মানে হচ্ছে একটা কষ্টকর জীবনের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি। কোন সাবজেক্টে তখন? আমি তো ওই যে ডি ইউনিটে আমাদের যেটি বললাম যে অল্প সংখ্যক আসন, মাত্র 64 বা এরকম। তুমি তখন হচ্ছে ভাইবা, তখনকার যে ভাই, সেখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। সেটা হারুনুর রশিদ স্যার, অধ্যাপক হারুনুর রশিদ স্যার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। তার আগে উনি, আমি যখন ভর্তি পরীক্ষা, তখন উনি সমাজবিজ্ঞান অনুষদের ডিন ছিলেন আমাদের সময়। তো আওয়ামী লীগ করতেন, কিন্তু এমনিতে প্রশাসনিকভাবে উনি খুব দক্ষ ছিলেন তখনকার সময়, সবাই বলতেন। তো আমি যখন ভিতরে গিয়েছি, তো উনি আমাকে বলছে, যেহেতু একদম শেষ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো শেষের দিকে, যে তুমি কোথাও ভর্তি আছো কিনা। তা আমি তাকে বলেছিলাম যে না, ভর্তি নেই। তো সে খুব উদ্বিগ্ন হয়ে গেছে যে সেকেন্ড টাইম ভর্তি নাই, মানে কোথাও ভর্তি হো নাই। তো আমি বলছি না, আমি তো ভর্তি হয়নি। তো তখন সে আমাকে 3টা সাবজেক্টের নাম বলছে যে তাদের এখানে অপশান আছে। একটা হচ্ছে ভাষা বিজ্ঞান, যেটি এমন আমি, বিষয় হচ্ছে যে ভাষা বিজ্ঞান উনি আমার ইংরেজিতে বলছে, যেটা ল্যাঙ্গুইস্টিক্স। এটার আমি আসলে ওইভাবে, যেহেতু আমরা গ্রাম থেকে আসছি, অত অভ্যস্ত ছিলাম না এই সাবজেক্ট। ইসলামিক স্টাডিজ আর একটা সাবজেক্ট বোধহয়, এটা কি একটা বলেছে, এটা আমার আর এখন মনে নেই। তো পরে ওইখানে ডিন স্যারের সাথে আরও অন্য স্যাররা ছিল, স্যাররা বলতেছে ঠিক আছে, পরে বিসিএস পরীক্ষা দিতে পারবে, এই সাবজেক্টের তো আছে, তুমি ইসলামিক স্টাডিজে নিয়ে নাও। মানে পরে ওনারাই সিদ্ধান্ত দিয়ে দিছে। তো পরে ইসলামিক স্টাডিজ স্যারও বলেছেন, আরো 2-1 জন স্যার ছিলেন, আমার এখন আর মনে নেই ওনারা কারা ছিলেন, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে ইসলামিক স্টাডিজ। জি। তো এটা প্রথমে একটু কষ্ট হয়েছিল আমার, যেহেতু আমি কমার্সেই পড়েছি। তো সেখান থেকে ডি ইউনিটে খুবই অল্প সংখ্যক সিট, কম্পিটিশন বেশি, আবার ইন্টারমিডিয়েটের রেজাল্ট কিছুটা খারাপ ছিল। সবকিছু মিলিয়ে স্কোরের কারণে আমি আসলে পিছাইছি, এবং আমি রিটেনে, মানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে যত নাম্বার পেয়েছিলাম সেবার, যে ফার্স্ট হয়েছে সে আমার থেকে 1 নম্বর বেশি পেয়েছে, মানে যে লতে, ও আমার ফ্রেন্ড। তো আমি যদি মানে ওর কাছাকাছি নাম্বার পাইতাম, আমি কিন্তু ল বা ইংলিশ পেয়ে যেতাম, কিন্তু ওই আমার স্কোরের কারণে আর সেটা সম্ভব হয়নি। এটা বাস্তবতা, এই আর কি। তারপরে এই তো তারপর থেকে ঢাকাই আর কি, অনার্স এবং মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে আমি আরেকটা মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষের দিকে, জাপানিজ স্টাডিজ। এটি পূর্ণাঙ্গ মাস্টার্স, শেষ হয়নি এখনো। সেই পড়াশোনাটা এখনো? জি জি। আপনি সেকেন্ড মাস্টার্স করছেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এবং আপনি সেই হিসাবে এখনো রানিং শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর এমফিল করা বা পিএইচডি করা, এ ধরনের উচ্চশিক্ষার কোনো চিন্তা কি আপনার রয়েছে?
এটি আমার দীর্ঘদিন ধরেই ছিল। ছাত্র রাজনীতি করার কারণে এটি সম্ভব হয়নি। আমার এমনি স্বপ্ন ছিল যে ধরুন আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে হয় রাষ্ট্রবিজ্ঞান অথবা ইন্টারন্যাশনাল রিলেশনের কোনো একটা বিষয় নিয়ে পিএইচডি করা বা সেকেন্ড মাস্টার্স করা। এটি ছাত্র রাজনীতির যখন দায়িত্ব শেষ হবে তখন ইনশাল্লাহ এটি করতেই হবে, ইউরোপ অথবা আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে। আমার দীর্ঘদিনের এটি এক ইচ্ছা ছিল, বিশেষ করে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনের কোনো একটা বিষয়ে পিএইচডি করা। আর রাষ্ট্রবিজ্ঞানের বিষয়েও যদি এটা না পারি তাহলে সেটি রাষ্ট্রবিজ্ঞানের কোনো একটা বিষয়, রাজনীতির বিষয়। তবে এক নম্বরই হচ্ছে ফরেন পলিসির কোনো একটা বিষয় নিয়ে হয় পিএইচডি করা অথবা সেকেন্ড মাস্টার্স করা। এটা একটা গুড আইডিয়া। আমি বলবো যে আপনি চমৎকার চিন্তা করেছেন, কারণ আসলে দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য শিক্ষিত লিডার কিন্তু আসলে দরকার। এই জায়গাটাতে আমি মনে করি যে আপনি খুব চমৎকার একটি প্ল্যান করেছেন। আমি একটু আসতে চাই আপনার ছাত্র রাজনীতির যে হাতেখড়ি, কিভাবে আপনি ছাত্র রাজনীতিতে জড়িত হলেন? এটি খুব ইন্টারেস্টিং এই জন্যই যে ধরুন আমি যে অঞ্চল থেকে বড় হয়েছি, যে বললাম যে আমি ইন্টারমিডিয়েট ভর্তি কোচিংয়ের আগে আমি কখনোই ঢাকায় আসিনি। তাহলে আপনি বুঝতে পারছেন যে আমার সীমাবদ্ধতা হিসেবেও আপনি নিতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে কখনো কাজ ছিল না। আর ঢাকা শহরে আমার কোনো আত্মীয় স্বজন, ইভেন এখনও আমার কোনো আত্মীয় স্বজন ঢাকায় থাকে না। আমার বন্ধুরা থাকে, বা আমার রাজনীতি করার কারণে আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী বন্ধু, ছোট ভাই, বড় ভাই, যারা আমার জীবনের একটি অংশ হয়ে গিয়েছে। কিন্তু এমনি নর্মালি ঢাকা শহরে আমার কোনো আত্মীয় স্বজন এখনো থাকেন না। ঠিক আছে। এমন আমাকে অনেকে জিজ্ঞেস করতেন যে আরো আগে এরকম যে কোথাও গিয়েছে কিনা, আমি এরকম মনে মনে ভাবতাম ঢাকাতে তো আমার কোনো আত্মীয় নাই। তো যেটি বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আসলে আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। তার আগে আমি পূর্বে সেভাবে কোনো রাজনীতি আসলে করিনি, এবং ছাত্র রাজনীতি বিষয়ে আমার সেরকম সম্মুখ কোনো ধারণাও ছিল না। সুতরাং বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। অনেকেই অনেক আগে থেকে করেছে স্কুল লাইফে, কলেজ লাইফে। আমি সেরকম করিনি। আমি স্কুল এবং ইন্টারমিডিয়েটের শুধুমাত্র পড়াশোনা করেছি। মানে অনেক পড়াশোনা করেছি, এর বাইরে আমি কোনো কিছুই আসলে করিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরেই আমি ছাত্র রাজনীতি শুরু করেছি। সেটা কি 2008 বা 9? জি। এবং আপনার খেয়াল আছে হয়তো 2007-8 ওই সময়ে একবার 111 গভর্নমেন্টের সময় আর্মির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা জোট সমস্যা হয়েছিল। তখন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো প্রায় এভারেজে 2 মাস, 3 মাস, 4 মাস পিছিয়ে গেছে সকল। ওই যে এইখানের প্রভাবটা সারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়েছে। আমাদের ভর্তি পরীক্ষাটাও একটু পিছনে হয়েছিল। তা আমরা সেইভাবে আমরা যখন ভর্তি হয়েছে বিশ্ববিদ্যালয়ে, ভর্তিটা হয়েছে আমরা 111 গভর্নমেন্টের সময়, কিন্তু আমাদের ক্লাস শুরু হয়েছে হচ্ছে 111 মানে আওয়ামী লীগের সরকারের সময়। সুতরাং আমরা ছাত্র রাজনীতিতে আমি বিএনপি তো দেখিনি, এবং নিরপেক্ষ সরকার একটু দেখেছি। এবং আমাদের ক্লাস যখন শুরু হয়েছে তখন পুরো দমে আওয়ামী লীগ, প্রথম টার্ম আওয়ামী লীগ শুরু করেছে 2000 ওই সময়ে বোধহয়। মানে বিশ্ববিদ্যালয়ে এসে আপনি দেখলেন যে ক্ষমতায় হচ্ছে আওয়ামী লীগ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্রলীগের জয় জয়কার, যদি আমি বলি এইভাবে। কিন্তু আপনি সেই সময়ে ছাত্র দলের রাজনীতি শুরু করলেন কেন? বিরোধী দলের রাজনীতিতে কেন গেলেন? আচ্ছা, এটি খুবই এর মৌলিকত্ব রয়েছে এই প্রশ্নে। দেখুন, আমি সুবর্ণচরে যে অঞ্চলে বড় হয়েছি, মানে এটা অ্যাকুরেটলি আমাদের তখনকার আমাদের ইউনিয়নের নাম ছিল চর ক্লার্ক ইউনিয়ন, এটি এখন মোহাম্মদপুর ইউনিয়ন। আচ্ছা, সেটি মূলত কিছুটা তখনকার সময়, এখন না, একটু আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। মানে সুবর্ণচরের ওই অঞ্চলটাই সব থেকে বেশি আওয়ামী লীগ ছিল তখনকার সময়। তো সে সময়ে আমি একটু দেখতাম যে আমাদের ওই অঞ্চলে বিএনপির লোকজন একটু বঞ্চিত হচ্ছে সবকিছু থেকে। মানে এমনকি আমি বিএনপির সময় দেখেছি যে কিছুটা আওয়ামী লীগ প্রভাব, ঠিক আছে। বা আমি অনেকগুলো ন্যাশনাল ইলেকশন দেখলাম যে একটা তো বিএনপির লোকজন ঠিকভাবে ভোট দিতে পারতো না। এই ভোট দিতে গেলে আওয়ামী লীগের লোকজন ডিস্টার্ব করতেছে, ভোট দিতে দিবে না, এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে আমি আসলে বড় হয়েছি। বিশ্ববিদ্যালয় ভর্তি যেহেতু নোয়াখালী সুবর্ণচরের ওই অঞ্চল আওয়ামী লীগ অধ্যুষিত হলো, অ্যাজ এ জেলা হিসেবে বৃহত্তর নোয়াখালী কিন্তু আপনার বিএনপি অধ্যুষিত জেলা, এবং মানুষজন
নোয়াখালী মানুষজনকে বিএনপি মানুষ মনে করে, এবং এটির প্রভাব হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেহেতু উনি ফেনীর জন্মগ্রহণ করেছেন, এই জন্য ওনার এক ধরনের প্রভাব পুরো বৃহত্তর নোয়াখালীর রাজনীতিতে রয়েছে। এখনো আপনি নিরপেক্ষভাবে ভোট হলে বৃহত্তর নোয়াখালী প্রায় সবকটি আসনই প্রায় বিএনপিরই আসন এটি, এবং 2008 সালে বিএনপি অনেক কম আসন পেয়েছে, আপনার মনে আছে, তখনই 12টি আসন বৃহত্তর নোয়াখালীতে পেয়েছে এই 30-35টার মধ্যেও। সুতরাং বৃহত্তর নোয়াখালী কিন্তু অ্যাজ এ বিএনপি অধ্যুষিত এলাকা, সুতরাং এটির এক ধরনের প্রভাব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পূর্বে আমি ইন্টারমিডিয়েটে ধরেন ছাত্র দলের রাজনীতির কাছ থেকে দেখেছি, আমি কখনো করিনি, আমার যারা আমি ছিলাম নোয়াখালী যেখানে, সেটার এক ধরনের প্রভাব। এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে বা ভর্তি হওয়ার আগে বাংলাদেশি জাতীয়তাবাদ বা ছাত্র দলের প্রতি এক ধরনের আমার ভালো লাগা, সেটি এখানে এসে এক ধরনের ইমপ্লিমেন্ট হয়েছে, এবং সেটি একদম পুরো বিরোধী রাজনীতির সময়ে হয়েছে। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন পিজি হসপিটালে ভর্তি ছিলেন, আমরা যখন ছাত্র রাজনীতি শুরু করেছি, একবার উনি হসপিটালে পড়ে গিয়েছিলেন, তখন ছাত্রদল খুবই ওইখানে শক্তিশালী রাজনৈতিক অবস্থান দেখিয়েছিল শাহবাগে, সেই রাজনৈতিক অবস্থানে আমি সম্পৃক্ত ছিলাম। তখন বিশ্ববিদ্যালয়ে আমি জাস্ট ভর্তি হয়েছি সেই সময়, তখন থেকে আসলে শুরু ছাত্র রাজনীতি। জাস্ট এটুকু বলা যায় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে আমি কখনোই ছাত্রদল করিনি, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। সেই সময় থেকে এখন পর্যন্ত আপনি সাধারণ সম্পাদক, এই এখন পর্যন্ত কি কি দায়িত্ব পালন করে এসেছেন? এটি আমরা ভর্তি হওয়ার পরে 2016 সাল পর্যন্ত এটি আমাদের ছাত্রদলের অনেকবারই আমরা কমিটি গঠন করার কাছাকাছি ছিলাম, কিন্তু আমাদের সেই সময় আমাদের জেনারেশনে কেউ আসলে কোনো পদ পায়নি। মানে ধরেন আমরা ভর্তি হওয়ার পর থেকে 16 সাল পর্যন্ত প্রায় 8 বছর আমরা ছাত্রদলে প্রায় শ্রম দিয়ে গেছি, পুরো জেনারেশন, আমরা আমাদের কাছাকাছি যারা, তারা কেউ কোনো পদ পায়নি। আমরা 16 সালে এসে প্রথম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসাংগঠনিক সম্পাদক হয়েছি, যদি আমি হলের প্রার্থী ছিলাম সেটি হয়নি। তারপরের কমিটিতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর যুগ্ম আহ্বায়ক হয়েছি। তারপরের কমিটিতে আমি সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট হয়েছি। তারপরে 2024 সালের 1 মার্চ আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়েছি। নির্বাচনের পরেই, নির্বাচনের ঠিক কয়েকদিন পরে আমাদের এই কমিটি 16 থেকে 24, হ্যাঁ, এই 9 বছরে 4টি পদ, কাউন্সিল, হ্যাঁ 4টি পদ আমি পেয়েছি। মানে 4টি, এই প্রত্যেকটি পদে কি কাউন্সিলের মাধ্যমে পেয়েছেন? না, কোনো পদে কাউন্সিলের মধ্যে না, এর মধ্যে একবারই ছাত্রদের আমাদের কাউন্সিল হয়েছিল সেন্ট্রাল কমিটিতে। আচ্ছা, সেটি হচ্ছে 2019 সালে একবার হয়েছিল কাউন্সিলের মাধ্যমে। তো সেখানে শুধু 2টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল সেন্ট্রাল কমিটিতে। আচ্ছা, বাকি পদগুলো এমনি সেন্ট্রাল কমিটি, যেটি বিচার বিশ্লেষণের মাধ্যমে কমিটি হয়ে থাকে আর কি। এই বিচার বিশ্লেষণটা আসলে কিভাবে হয়? এটি অনেকভাবে নির্ধারণ করেন যারা দায়িত্বশীল থাকছেন। ধরুন আমি এখন ছাত্রদলের সাধারণ সম্পাদক, ধরুন আমাদের সভাপতি রয়েছে বা আমাদের সেন্ট্রাল কমিটির আরও অনেকে কাজ করে, তো তারা প্রত্যেকে এক একটা জায়গায় দায়িত্ব থাকে। ধরুন আমাদের সেন্ট্রাল কমিটিতে এখন 38টি সাংগঠনিক টিম রয়েছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠনের জন্য। আচ্ছা, তো তারা কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে গেল, যে কারা কারা ছাত্রদল করতে চায় বা কারা পূর্বে ছাত্রদল করেছে, ভবিষ্যতে ছাত্রদল করতে কারা সক্ষম, সকল কিছু যাচাই বাছাই করে এগুলো লিখিত সদস্য ফর্ম পূরণ করা হয়। করার পরে সেখানে এক ধরনের অনেক সময় ভোটাভুটি হয় কাউন্সিল, আবার অনেক সময় ভোটাভুটি করা লাগে না। অনেক সময় ঐক্যমত যদি হয়ে যায় যে এরা প্রেসিডেন্ট সেক্রেটারি হবে বা এরা, তখন আর ভোটাভুটি হয় না। এটা কি আমাদের ঊর্ধ্বতন যারা লিডার দায়িত্বশীল তাদের ঐক্যমত? না, ধরুন এই যে সেন্ট্রাল কমিটি যারা এখানে ধরুন কুড়িগ্রাম সরকারি কলেজ ধরুন, তো সেখানে একটা কমিটি গঠন করা হবে। তো এই কুড়িগ্রাম সরকারি কলেজে কারা আগে থেকে ছাত্রদল করতেন বা বর্তমানে কারা করেন, কারা আন্দোলনের শ্রমগাম আছে, কারা সাধারণ শিক্ষার্থীর জন্য অতীতে কাজ করেছে, তো এরকম সমন্বয়ে ধরুন অনেকগুলো সদস্য ফর্ম বা কারা এই পদের জন্য আগ্রহী, এরকম একটা তালিকা তৈরি করা হয়। তালিকা তৈরি করার পরে যদি দেখা যায় যে এখানে সভাপতি এবং সাধারণ সম্পাদক বা বাকি পদগুলোর জন্য যারা যারা আগ্রহী তাদের বিষয়ে যদি ঐক্যমত হয়ে যায়, তাহলে তো ধরেন সরাসরি কমিটি ঘোষণা করা হয়। ঐক্যমতটা কারা করে? আপনারা সেন্ট্রাল না, ওই কলেজে যারা নেতৃত্ব প্রত্যাশী তারা যদি নিজেরা ঐক্যমত হয়ে যায়, আর যদি ঐক্যমত যদি না সম্ভব হয়, ধরুন নিজেদের মধ্যে মনে হচ্ছে যে আরো কয়েকজন প্রতিদ্বন্দ্বী আছে, তখন সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে সেখানে এক ধরনের ভোটাভুটি হয়। আচ্ছা, ভোটাভুটির মাধ্যমে বা জেলা কমিটিও থাকে, তখন নেতৃত্ব এস্টাবলিশড হয়।
এখানে যারা পদ পেতে আগ্রহী তাদের কি নিজের সাংগঠনিক কাজের বাহিরে কোনো আর্থিক লেনদেন করতে হয় কিনা? না, এরকম কোনো সুযোগই নেই। আর্থিক লেনদেনের সুযোগ কেন আসবে? এখানে অপশনই নেই। এখানে তো ধরুন যারা সভাপতি, সাধারণ মানে সম্পাদক, যাদের আসলে ঐকমত্য হবে, হ্যাঁ, সেই টিমটার কাছে যদি অর্থের যোগান দেয়া যায় তাহলে না, এরকম কোনো কমিশন হয়তো না, ওরকম কোনো সিস্টেম ছাত্র দলে নাই। অন্য কোথাও থাকতে পারে কিনা আমি জানি না, ছাত্র দলে এগুলো নাই। আচ্ছা আচ্ছা। এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বা কলেজে কি ছাত্র দলের কমিটি আছে? আমরা দায়িত্ব পাওয়ার পরে, অর্থাৎ 5ই আগস্টের পরে যেহেতু অবারিত সুযোগ তৈরি হয়েছে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার, তার আগে আপনি জানেন যে বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল। এটি সকল বিরোধী রাজনৈতিক দলের। আমাদের 38টি টিম সব মিলিয়ে প্রায় বাংলাদেশে 2100 শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করেছে। এটি আমাদের 5 তারিখের এখন পর্যন্ত। এর মধ্যে বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন করা হয়েছে। কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় পূর্বের কমিটি এখনো বিদ্যমান আছে, যেগুলো নিয়ে আমাদের যাচাই বাছাই চলছে। যেমন আগামী সপ্তাহে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে, এবং ওই সপ্তাহে মানে আগামী সপ্তাহের মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়, এই দুটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে এই আগামী সপ্তাহের মধ্যে। সুতরাং এরকম করে নেতৃত্বগত 1-1.5 বছর ধরে চলমান আছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে ঐকমত্য কমিশন একমত হতে পারে নাই। না, ওইখানে অনেকের নেতৃত্ব, বড় সংগঠন অনেকেই তো চাইবে সভাপতি, সাধারণ সম্পাদক হতে। এটাই স্বাভাবিক, চাওয়া উচিত। তো একটি সংগঠনে শুধু 2 জনকে সভাপতি, সাধারণ সম্পাদক হতে চাবে, অনেকে হইতে চাবে। এর মধ্যে থেকে যাচাই বাছাই করে যখন দেখা যাবে যে না, এটা ভোটাভুটি করলে সব থেকে ভালো পন্থা, তাহলে ভোটাভুটি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পলিসিতে কমিটি দিয়েছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যে কমিটি রয়েছে সেই কমিটি আমরা নর্মালি যেভাবে কমিটি গঠন করে আমরা দেখে শুনে তারপর আমরা কমিটি করেছি। মানে ভোটাভুটি করতে হয়নি, আমরা নিজেরাই দেখে যাদের সক্ষমতা রয়েছে, যারা অতীতে কাজ করেছে শিক্ষার্থীদের জন্য, যাদের আন্দোলনে ভূমিকা ছিল, তাদেরকে দেখে আমরা কমিটি গঠন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ হলগুলোতে শিক্ষার্থীদের যে একটি দাবি ছিল যে সেখানে সরাসরি ছাত্র রাজনীতি চলবে না, সেই জায়গাতে হলগুলোতে ছাত্র দলের কমিটি আছে কিনা? আমাদের কমিটি রয়েছে। এটা কি সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির সাথে সাংঘর্ষিক কোনো অবস্থান আপনাদের? সাধারণ শিক্ষার্থী বলতে আপনি দেশে কোনো শিক্ষার্থী সাধারণ না, সবাই অসাধারণ। সবাই অসাধারণ। এটি এক ধরনের ভুল ট্রাম আমি ব্যক্তিগতভাবে মনে করি। আচ্ছা, 5 তারিখের পরে কথিত সাধারণ শিক্ষার্থীর ব্যানার ব্যবহার করে রাজনীতি বন্ধ করতে চেয়েছিল অনেকে, যে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ থাকবে সাধারণ শিক্ষার্থীর ব্যানার ইউজ করে। আমরা সেটাকে নাম দিয়েছি কথিত সাধারণ শিক্ষার্থীর ব্যানার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত থাকতেই পারে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে তো গুপ্ত কোনো ছাত্র সংগঠনের গোপন কমিটি রয়েছে অনেকেরই। বেশিরভাগ হলে ধরেন, আরো যদি স্পেসিফিক করি, ছাত্র শিবিরের সেখানে ছোট ছোট কমিটি আছে, তারা নিজেরাই টকশোতে বলেছে সেটা গোপনে। সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন যদি রাজনীতি করতে চায়, কমিটি এটা কি, এটি ছাত্র শিবিরের বিভিন্ন হলে ছোট ছোট কমিটি আছে। এটা ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি একটা টকশোতে এক বলে ফেলেছেন। ছাত্র শিবিরের সেখানে প্রত্যেক হলে কমিটি রয়েছে, তারা গোপনে। সুতরাং আমরা মনে করি যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ রাজনীতি করতে চাইলে সেটি প্রকাশ্যে থাকা উচিত। আপনার শিবিরের মধ্যে কি আপনাদের কোনো স্পাই আছে কিনা, যে এই যে গোপনে যে কমিটিগুলো আছে সেটি আপনি যেমনটি জানেন, মানে কোনো স্পাই কি শিবিরের কমিটিতে আপনাদের ছাত্র দলের পক্ষ থেকে রয়েছে? শিবিরের গোপন কমিটি, এটি তো শুধু এটি আমাদের বক্তব্য নয়, বাংলাদেশের বেশিরভাগ ছাত্র সংগঠন জানে যে সেখানে গুপ্ত কমিটি রয়েছে, গোপন। এমনকি শিবিরের শীর্ষ নেতারাও ভুলে হোক শুদ্ধভাবে হোক তারা স্বীকার করে যে তাদের সেখানে কমিটি রয়েছে, কিন্তু সেগুলো তারা প্রকাশ করে না। আচ্ছা, ধরুন 5 তারিখের পরে আপনার মনে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে, দলীয় ছাত্র রাজনীতি বন্ধ থাকতে হবে, লেজুর ভিত্তিক ছাত্র, দলীয় ছাত্র যেটি হোক, লেজুর ভিত্তিক, এটি পরে বলবো। আচ্ছা, তো যারা মানববন্ধনের নেতৃত্ব দিয়েছেন খুবই দুঃখজনকভাবে তারা কয়েকদিন পরেই ছাত্র শিবিরের পদে গিয়েছেন। এমনকি ডাকসুর সম্পাদক হয়েছেন একজন, তিনি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি বন্ধের জন্য কয়েকটি মানববন্ধন করেছেন। তিতুমির কলেজের ছাত্র শিবিরের এখন যে প্রেসিডেন্ট, তিনি তো শতাধিক মানববন্ধন করেছেন। এগুলো খুবই ইন্টারেস্টিং যে একদিকে মানববন্ধন করতেছে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, ঠিক কয়েকদিন পরে উনি পদ পেয়ে যাচ্ছেন। কেমন মানে আপনি প্রতারণার লেভেল দেখেছেন, মানে এক উচ্চ মাত্রায় যে প্রতারণা সেটাকে বলে, যে আপনি আজকে বলতেছেন দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে,
মানববন্ধন করছেন, নেতৃত্ব দিচ্ছেন, লোকজনরা ডেকে আনতেছেন, আর এটি সাধুবাদ পাওয়া যায়। তো এই যে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এরকম কথাবার্তা বললে মানুষজন মনে করে না ঠিক আছে, লেভেল ঠিক আছে। এটা কি পুরো কলেজে না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে করা হয়েছে। ধরেন তিতুমির কলেজে করা হয়েছে যে এখানে দলীয় ছাত্র রাজনীতি থাকতে পারবে না। তার কিছুদিন পরে তিতুমির কলেজের ছাত্র শিবিরের কমিটি আত্মপ্রকাশ হইলো, গণমাধ্যমে দেখলাম। হঠাৎ করে উদয় হইলো যে লোক এতদিন মানববন্ধনের নেতৃত্ব দিয়েছেন সেই লোক এখানে কমিটিতে আসছেন। খুব ইন্টারেস্টিং না? সুতরাং আমরা মনে করি যে এরকম এটা ঠিক প্রতারণা। তিতুমির কলেজের সেই নেতা তিনি তার আগের অবস্থান থেকে সরে আসলেন কেন? সেটা তো ওইটা আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারবেন, সেটা তো আমি জানবো না কেন সরে। আমি বলছি এজ এ সংগঠন হিসাবে এটি শিবিরের এক ধরনের প্রতারণা শিক্ষার্থীদের সাথে। আপনি হয় কমিটি প্রকাশ করবেন বা দলীয় ছাত্র রাজনীতি থাকবে, এটা আপনি বলবেন। আপনার স্ট্যান্ড যদি শিক্ষার্থীদের মতের বাহিরেও যায় তাহলে আপনি স্ট্যান্ডটা ঠিক রাখবেন। কিন্তু আপনি একদিকে বলছেন দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, ঠিক তার কয়েকদিন পরে আপনি পদ নিয়ে যাচ্ছেন বা গোপনে নিচ্ছেন, এটা প্রতারণা না? আমার মনে হয় এটি প্রতারণা। আচ্ছা, তাহলে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হলে যে কমিটি দিয়েছেন সেটিকে বলছেন যে প্রকাশ্য কমিটি, এবং একই সাথে এটি আপনারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও এই রাজনীতি কন্টিনিউ করুক সেটি আপনারা চাচ্ছেন। দেখুন, বিশ্ববিদ্যালয়ে 5 তারিখের পূর্বে গতানুগতিক ছাত্রলীগের যে রাজনীতি ছিল, যেটি আমি দেখেছি, সেই রাজনীতি যদি আপনি 5 তারিখের পরেও করতে চান তাহলে সাধারণ শিক্ষার্থীরা তো সেটা নিবে না। এখন একটি ছাত্র সংগঠনের তাহলে হলে তার রাজনীতি কার্যক্রম সে কিভাবে পরিচালনা করবে? যদি আপনি বিশ্ববিদ্যালয় রাজনীতি আপনি রাখতে চান বা সেটি রয়েছে, আপনি বলছেন যে বিশ্ববিদ্যালয় রাজনীতি থাকবে, তো বিশ্ববিদ্যালয় রাজনীতিটা আপনি তো পরিচালনা করতে হবে হল রাজনীতির মাধ্যমে। এছাড়া কি অপশন আছে? বা যারা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা করছে তারা তো হলেই থাকছেন, আপনি তো সেম মানুষ, আপনি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে রয়েছেন বা যে কোনো একটি পদে থাকবেন, রাজনীতি করবেন, তো আপনি তো বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক চরিত্রের যে ধরন সেখানে আপনি হলেই থাকবেন। তা আপনি সারাদিন আপনি বিশ্ববিদ্যালয়ের রাজনীতিক কর্মী, আপনি হলে গিয়ে অরাজনীতি কর্মী হয়ে যাবেন? মানে এখানে প্রশ্নটা কি এই জায়গায় কিনা যে হলে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানো যাবে না? না, হলের রাজনীতি কার্যক্রম তো চলছে না, হলের রাজনীতি কমিটি থাকছে। আপনি যে গতানুগতিক যে চিন্তা, যেভাবে ছাত্রলীগ রাজনীতি করেছে, সেই চিন্তা যদি আপনি এখনকার রাজনীতি বলে চালিয়ে দেন, যে ছাত্রলীগ যে রাজনীতি করেছে সেই রাজনীতির ধরন হলের রাজনীতি ছাত্রদল নিয়ে আসবে বা অন্য কোনো ছাত্র সংগঠন নিয়ে আসবে, তাহলে তো হবে না। সে চিন্তা আমার কাছে মনে হচ্ছে এক ধরনের ভুল চিন্তা। সেই জায়গা থেকে আমি মনে করি যে কমিটি অবশ্যই থাকা উচিত, কিন্তু পলিটিক্যাল ফাংশনটা কোন প্রক্রিয়ায় হচ্ছে, সেটা কি আগের মতো হচ্ছে কিনা, না পরিশুদ্ধ ইতিবাচকভাবে হচ্ছে, আমরা সেটাকে গুরুত্বপূর্ণ মনে করতেছি। আপনারা আগের তুলনায় এখন ইতিবাচক ফাংশনটা কিভাবে পরিচালনা করছেন? না, আপনার কি নেতিবাচক মনে হয়েছে? না, গত 1 বছরে আপনার কি মনে হয়েছে? একটি ঘটনা বলেন, ছাত্রদলের তো হল কমিটি রয়েছে, তা আপনি একটা বলেন যে নেতিবাচক। তার মানে আপনাদের যে সকল কার্যক্রমগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছিল প্রত্যেকটা কার্যক্রম ইতিবাচক ছিল? না, আপনি নেতিবাচক কি আপনার গণমাধ্যমে একটা চোখে পড়েছে? গণমাধ্যমের বাইরে কোনো? না, দেশে আমি আপনাকে বলছি, ছাত্রদল নেগেটিভ কিছু করবে গণমাধ্যমে আসবে না, এরকম পরিস্থিতি এখন বাংলাদেশে নেই। না করলেও তো আসে মিডিয়া, তো সব ছাত্রদল বা বিএনপির দখলেই যদি আমি বলি। কে বলছে? আমি তো দেখি উল্টো। না, শুনেন, আমরা ওইভাবে আর বলতে চাই না, মিডিয়াকে আমরা ছোট করতে চাই না, কার দখলে কার এগুলো আমরা বলতে চাই না। গণমাধ্যম গণমানুষের কথা বলবে, এখানে পক্ষ বিপক্ষ হওয়া উচিত। কিন্তু এটি তো ফ্যাক্ট যে ছাত্রদল কোনো দোষ করবে সেটি গণমাধ্যমে আসবে না, ওই বাংলাদেশে এখন আর আমরা নাই। বরং ছাত্রদল কিছুই করে না সেটিও ভুলভাবে প্রেজেন্ট হয়ে গণমাধ্যমে আসে, কিন্তু সেরকম পরিস্থিতি আমরা পুরান ঢাকায় পাথর মেরে হত্যার যে ঘটনা আসছে, তো হ্যাঁ, ওকে, সেটা আমরা তো অস্বীকার করছি না। 48 ঘন্টা পর কিন্তু সেটি গণমাধ্যমে আসছে। সেটি তো গণমাধ্যমের, সেটি কেন 48 ঘন্টার পরে আসছে, সেটি তো গণমাধ্যমের ব্যর্থতা, কিন্তু আসছে তো। আর একটি ঘটনা তো ঘটার সাথে সাথে অনেক সময় গণমাধ্যমে আসে না, কিন্তু বেশিরভাগ সময় পরে আসে। মানে এটা কি এই কারণে নয় যে আসলে ঘটনার সাথে যারা জড়িত তারা বিএনপি ছাত্র দল বা যুব দলের সাথে জড়িত ছিল বলেই গণমাধ্যমে আসতে দেরি হয়েছে? না, আমার তো কোনোভাবে মনে হচ্ছে না। কেন, অনেক এরকম বাংলাদেশে অনেক ঘটনা আছে যেটি 2 মাস পরে পাবলিশড হয়, তো সেখানে তো বিএনপি বা ছাত্রদল বা অন্য কেউ এরকম আছে সেটা তো মনে হয় না। শেখ হাসিনা তো এতগুলো মানুষকে হত্যার হুমকি দিচ্ছে, অডিও পাস হচ্ছে, পুরো 1.5 বছর পর আমরা শুনতে পেতেছি, তখন তো আমরা শুনিনি। গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষ আছে এখন, সেটি অন্য বিতর্ক। গণমাধ্যমে এখন কিভাবে চলছে আমরা গণমাধ্যমের সমালোচনা করতে চাই না,
একটা নতুন বাংলাদেশে গণমাধ্যম কিভাবে চলছে, ভালো খারাপ, এগুলো দেশের মানুষ বিচার বিশ্লেষণ করবে। আচ্ছা ভাই, আমরা যে ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখলাম, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর অথবা চট্টগ্রাম, রাজশাহী, যেখানেই বলছি, ইনফ্যাক্ট সামনে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন আছে। এই যে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের যে অবস্থান ছিল, এটিকে মানুষ কিভাবে দেখছে আমরা সেটি তো আসলে সবাই জানি আমরা, বাট আপনারা কি মনে করছেন এই যে এখানে যে আপনাদের যে ফলাফল বা আপনাদের যে অবস্থানটা এই নির্বাচনগুলোতে, মানে এই ভরাডুবির কারণটা কি আসলে আপনি ফাইন্ড আউট করেছেন? দেখুন, প্রথমত হচ্ছে নির্বাচনে তো জয় পরাজয় থাকবেই, কিন্তু ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলের এরকম পরাজয়, এটি নিঃসন্দেহে এটি বিশ্লেষণের সুযোগ রয়েছে এবং সাধারণ মানুষ, শিক্ষার্থীরা নিশ্চয় বিশ্লেষণ করেছেও বটে। আমি ব্যক্তিগতভাবে যেটি রাজনীতি কর্মী হিসাবে আমার যেটুকু মনে হয়েছে, এগুলো আসলে বারবার বলতে হয়, তারপরও সেটি যদি শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল নয়, শুধু অন্য ছাত্র সংগঠনগুলো যদিও আমি একসাথ করি বা ছাত্র শিবিরকে যদি একপাশে নিই, তাহলে এটি ফলাফলের জন্য বলিনি, ফলাফলের আগেও বলেছি, সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না, কোনো কালে কোনোভাবেই ছিল না। যদি আপনি বলেন কেন ছিল না, তাহলে আপনি দেখেন ছাত্র শিবিরের যিনি বিপি হয়েছেন সাদিক কায়েম, দিব্যি ছাত্রলীগ করেছেন। 5ই আগস্ট না থাকলে উনি এখন আমার মনে হচ্ছে তিনি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বড় মাপের নেতা থাকতেন। আচ্ছা, ফরাদ উনি তো পদেই ছিলেন সমাজ কল্যাণ অনুষদের, 5ই আগস্ট না হইলে উনি এই পর্যায়ে সেন্ট্রালের নেতা থাকতেন ছাত্রলীগের। সুতরাং আমার মনে হচ্ছে, আপনি হাসতেছেন, কারণ আপনি হাসতেছেন এই জন্য যে আপনি এটা বিশ্বাস করতে চাইতেছেন না। 5 তারিখ না হলে তো কোনোদিন আপনি সাদিক কায়েম ফরহাদ এই নাম শিবির করেছে এর আপনি জানতেন না। ওই যে আমজনতার তারেক উনি রয়েছেন এখন, তো উনি গণমাধ্যমে বলেছেন যে সাদিক কায়েম ফরহাদরা ঠিক আছে ছাত্রলীগ করে নাই, যে জামাত ইসলাম এখন শিবির বলে, ছাত্রলীগ করে নাই, খুব ভালো, ওকে, আপনারা তো বলতেছেন ভালো, তো তারা যে শিবিরটা করেছে সেই প্রমাণ দিক। সাদিক কায়েম ফরহাদরা 5 তারিখে যে শিবির করছে, শিবির তো অনেকেই করে মার খেয়েছে, গুম হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, জেল খেটেছে, তো সাদিক কায়েম ফরহাদরা যে শিবির করছে সেই প্রমাণটা মানুষকে দেখ। ছাত্রলীগ করছে এটা তো প্রমাণ আছে, লাখ লাখ প্রমাণ, আপনি দেখেন যে তারা শিবির করছে একটা প্রমাণ দেখেন, পারবেন না। কারণ হচ্ছে তারা ছাত্রলীগটাই করেছে। সেই প্রমাণ কি তারা কখনো দেয় নাই? না, দেয় নাই তো, বহুবার দেয়নি, কারণ তারা আসলে ওই যে গুপ্তভাবে ছাত্রলীগ করেছে, ছাত্র শিবির হয়ে। আচ্ছা, এটি একটা বিষয়। তাহলে এটি দাঁড়াচ্ছে এই কথাই, মানে আপনার প্রশ্নের জায়গাটা কি? জায়গাটা হচ্ছে যে এই যে জায়গাটা হচ্ছে যে তারা দীর্ঘ সময় ধরে হলে ছিল, সেটি ছাত্রলীগ করেই তো হলে ছিল, এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে বা তাদের এক ধরনের যে যোগাযোগ হয়েছে, তার বিপরীতে অন্য প্যানেলে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, ধরো ছাত্রদল দিয়ে শুরু করি, আমাদের আবিদ জেল খেটেছিল, তার মাথায় একবার এমন একটা আঘাত হয়েছে, ওই ছবি আসলে গণমাধ্যমে প্রকাশ করা যায় না, অপারেশন করে। তারপর আমাদের হামিম, ও তো ছোটকাল থেকে ছাত্রদল করে একদম, যেহেতু ওর চাচা ছাত্রদলের আমাদের এখানে সভাপতি ছিলেন। এই দুজন কোনোদিন হলে থাকতে পারেনি, পুরো বিশ্ববিদ্যালয়ের জীবনে একদিনের জন্য হলে থাকতে পারেনি। ধরুন আপনি এখন বাক্সার যেটি ছিল ছাত্র শক্তির আব্দুল কাদের কথা আপনি চিন্তা করেন, যিনি বিপি পদে পরাজিত হয়েছেন, তিনি তো 5 তারিখের আগেই তিনি লম্বা সময় জেলে থেকেছেন এবং পুরো আন্দোলনে তিনি সাহসিকতার সহিত নেতৃত্ব দিয়েছেন। আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না আব্দুল কাদেরের এই অবদান। আপনি বাকির মজুমদার আগেও জেল খেটেছেন, এমনকি জুলাই গণ অভ্যুত্থানের সময় ডিবি অফিসে তিনি পুলিশ ডিবি হেফাজতেও ছিলেন, সাদিক কায়েম বা সাদিক কায়েম না, যে আমাদের সার্জিস সহ নাইট সহ তাদের সাথে। তারা কি হলে থাকতে পেরেছে কোনোদিন? আপনি তারা ছিল, তাদেরকে মেরে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়েছে। এমনকি বামপন্থী ছাত্র সংগঠন, যাদেরকে অনেকেই বলে থাকে যে এক ধরনের আওয়ামী লীগের সাথে বামপন্থী রাজনৈতিক দলগুলোর এক ধরনের ভালো যোগাযোগ, তারাও আওয়ামী লীগের রেজিমে হলে থাকতে পারেনি। আপনি বলেন কি বলেন, এই যে উমামা ফাতেমা, উনি লম্বা সময় ধরে বিরোধী রাজনীতি করেছেন, গণ অভ্যুত্থানে শক্ত ভূমিকা রেখেছেন। সুতরাং ছাত্র শিবিরের বাহিরে যারাই এই পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা কেউ
তাদের পুরো শিক্ষা জীবনের কেউ লম্বা সময় ধরে হলে থাকতে পারেননি, এটি একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে ধরুন, তাহলে এখানে কি ব্যাপারটা এমন দাঁড়ালো যে সাদিক কায়েম অথবা এস এম ফরহাদ তারা ছাত্রলীগ করতো বলেই তারা আসলে ডাকসুতে ভিভিজিএস পদে জিতে গিয়েছে? আমার তো শুধু সাদিক কায়েম ফরহাদ না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন পর্যন্ত আমার তো মনে হয়েছে যে বিপিজিএস হইতে হইলে অতীতে ছাত্রলীগই করতে হইতো। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি জিতু হয়েছেন তিনি তো ছাত্রলীগের পদে ছিলেন, 5 তারিখের আগে পদত্যাগ করে তিনি আন্দোলনে যোগ দিয়েছেন। আপনার কি একবারও মনে হয় নাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিপিজিএস হয়েছেন সবাই ছাত্রলীগ করেছে? সবাই? আমার তো মনে হয়েছে যে পরবর্তীতে বিপিজিএস হইতে হইলে যে আগে একটু ছাত্রলীগ করা থাকা লাগবে আসলে, বুঝছেন? কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যারা ছাত্রলীগ করতো তাদের কি কেন ভোট দিচ্ছে? এটি নিঃসন্দেহে এটি তো চিন্তার বিষয়, এবং ভোট দিয়েছে নিশ্চয়ই তারা বিপি হয়েছেন। এটি আমরা মনে করি যে বিভিন্ন কারণ থাকতে পারে, সেটি সাধারণ শিক্ষার্থীদের মতামতের বিষয়, তারা মতামত দিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের এই মতামতকে আমি বিশ্লেষণ করতে চাই না। মানে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করলো, আবার তারাই ছাত্রলীগের যে সাদিক কায়েম বা এস এম ফরহাদ তাদেরকে নির্বাচিত করলো। না, আপনার কি এটা মানে আপনার কি অন্য কিছু ন্যারেটিভ মনে হচ্ছে? আপনি কি বিশ্বাস করতে চাইতেছেন না যে সাদিক কায়েম ফরহাদরা ছাত্রলীগ করেছে? না, আমি এই ইকুয়েশনটা মিলাতে পারছি না যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করলো, সেই সাধারণ শিক্ষার্থীরাই আবার ছাত্রলীগেরই একজনকে ভিপি, একজনকে জিএস বানিয়ে দিল। তাই তো দিয়েছে, তো সেটা তো আর অস্বীকার করেন। তাহলে নির্বাচন পরবর্তী সময় আপনারা যখন পর্যালোচনা করেছেন তখন কি এটা নিয়ে ভেবেছেন যে সাধারণ শিক্ষার্থীরা আবার ছাত্রলীগের দিকে কেন ফিরে গেল? দেখুন, মতামত যেহেতু সাধারণ শিক্ষার্থীরা দিয়েছে, আমরা তো সাধারণ শিক্ষার্থীদের মতামতকে ভুল মতামত এটি বলতে পারি না যে তাদের ভোটাধিকার ঠিক জায়গায় হয়নি, কিন্তু আমরা সংগঠন হিসাবে আমাদের জাজমেন্ট তো আমরা দিয়েছি। আপনি বোধহয় আমার ফ্যাক্টটা বুঝতে পেরেছেন। আমরা তো বলি নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভুল মানুষকে ভোট দিয়েছে, এটি আমি বলিনি, কিন্তু আমি ফ্যাক্ট বলেছি। আপনি বুঝতে পেরেছেন। দেশে তো শামীম ওসমান এমপি হয়েছে, হয়নি? হয়েছে, হ্যাঁ হয়েছে না শামীম ওসমান? তো তা আপনি বলেন না শামীম ওসমান তো এত বড় গুন্ডা, এত বড় মাফিয়া, তাকে তো মানুষ ভোট দিয়েছে না? আরো অনেক খারাপ কুখ্যাত মানুষদেরকে, শেখ হাসিনাকেও তো মানুষ ভোট দিয়েছে যে পূর্বে, না দিয়েছে তো। শেখ হাসিনাকে গোপালগঞ্জের মানুষ ভোট দিয়েছে না? তো সেই তো 2000 মানুষকে প্রকাশ্যে কয়েকদিনের মধ্যে মেরে ফেলেছে, তার আগে শত শত মানুষকে গুম করেছে। কারণ আমি যদি বলি যে ঠিক ভোটাধিকার হয়নি, তা তো না। আপনি ভোটাধিকার ঠিক হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু মাফিয়া যে শামীম ওসমান মাফিয়া, হাসিনা খুনি, এটা তো আমার বলতে নাই। আমি বলেছি যে সাদিক কায়েমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিয়েছে, ওকে দিয়েছে, কিন্তু এর অর্থে এই নয় যে সাদিক কায়েম ছাত্রলীগ করেনি। এর অর্থ এই নয় যে ফরহাদ তার পদ যেটা পেয়েছে এটাকে লুকানোর কিছু রয়েছে। হ্যাঁ দিয়েছে, তো এটি সাধারণ শিক্ষার্থীদের বিষয়, এটা তো আমার জাজমেন্টের বিষয় না যে সাধারণ শিক্ষার্থীরা কেন ভোট দিয়েছে, এটা তো সাধারণ শিক্ষার্থীদের বিষয়। এখানে একটা বিষয় অবশ্য তাহলে আমার একটু অস্পষ্টতা রয়ে গেল। আপনারা যখন কমিটি ঘোষণা করেছেন তখন সেখানে দেখেছি একটা হিউজ নাম্বার অফ পিপল যারা লিডার হয়েছে কমিটিতে রয়েছে এবং যাদের আগে ছাত্রলীগের হিস্ট্রি রয়েছে, ছাত্রলীগের পদধারী নেতা যাদেরকে ছাত্রদলের কমিটিতে দেওয়া হয়েছিল, এরাও তো আসলে নির্বাচন করলে সাদিক কায়েমদের মতো জিতে আসার একটা চান্স ছিল, যেহেতু তাদেরও ছাত্রলীগ করার একটা এক্সপিরিয়েন্স ছিল। কে নির্বাচন করেছে? মানে তাদেরকে যদি আপনারা নির্বাচন করাতেন যারা আগে ছাত্রলীগ করেছিল, এমন লোক তো আপনাদের ছিল না। ঠিক আছে, ওই নৈতিকতার বিষয়ে আমরা যাইনি। আমাদের কাছে মনে হচ্ছে এটা এক ধরনের প্রতারণা। তাহলে এই ধরনের লোকদেরকে আপনাদের কমিটিতে কেন নিয়েছিলেন? দেখুন, এখানে দুইটি বিষয় রয়েছে, আপনাকে আমরা স্পেসিফিক করছি। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক রাজনীতির যে প্রেক্ষাপট, সেটি আমরা কি অস্বীকার করতে পারি না। এখানে সাদিক কায়েম ফরহাদের রাজনীতির মেজারমেন্টের সাথে আপনি বাকি শিক্ষার্থীদের মেজারমেন্ট করলে এক হবে না। কারণ সাদিক কায়েম যেই মাত্রায় ছাত্রলীগ করেছেন, তিনি নৈতিকভাবে কখনো সেই মাত্রায় বলতে পারেন না যে তিনি ছাত্র শিবিরের 5 তারিখের পরেই তিনি ছাত্র শিবিরের বা বোধহয় সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট, ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হয়েছেন। অর্থাৎ আপনি একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, আবার একই সাথে আপনি ছাত্রলীগের উচ্চপদস্থ, আপনি সবচেয়ে বড় মাপের আপনি কর্মী। এই নৈতিকতা আর ধরেন একজন সাধারণ শিক্ষার্থী যে ছাত্র শিবির করে না বা ছাত্রদল করে না, সে বয়ে হোক বা
হলে থাকতেও সে ছাত্রলীগ করেছে, এই দুই মেজারমেন্ট কি আপনার কাছে এক মনে হচ্ছে? না, দুটো এক না। এক না। কোনো ধরেন এটি আমার ছাত্র সংগঠনে যদি হইতো যে আমি একদিক থেকে ছাত্রলীগ করছি, আবার একদিক থেকে ছাত্র দলের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক, এই দুই মার্জিন তো এক না। যে এক সাধারণ শিক্ষার্থী যে ছাত্রলীগ করে পরে অনুতপ্ত হয়ে সে অন্য সংগঠন বা সে নিরপেক্ষ থাকলে, ওই দুই মেজারমেন্ট আমি কখনো এক হিসেবে ধরে নিচ্ছি না। এক না। আমি একটু জানতে চাই, ধরেন সাদিক কায়েম ছাত্রলীগ করেছে বা এস এম ফরহাদ ছাত্রলীগ করেছে, এটা প্রমাণিত হয়ে গেল বা আপনারা প্রমাণ করে ফেললেন, তাহলে মানে এতে আপনাদের সাংগঠনিক লাভটা কি আসলে? শুন, এখানে তো লাভ ক্ষতি নিয়ে আর হিসাব হচ্ছে না। না, এই লাভটা প্রচুর শোনা যায়। না পুরো না, আপনি যেটি সত্য সেটি তো শুনবেনই। আমরা তো আপনার জায়গা থেকে আপনি যেহেতু এটাকে সত্য বলছেন, আপনি আলোচনা করবেন, বাট আমি জানতে চাচ্ছি যে আলোচনা করতে করতে একটা পর্যায়ে এটা প্রমাণিত হয়ে গেল যে সাদিক কায়েম এবং এস এম ফরহাদ ছাত্রলীগ করতো, আলটিমেটলি ছাত্র দলের এতে লাভটা কি হবে এটা প্রমাণ করতে পারলে? না, এই মেজারমেন্টের লাভ ক্ষতির হিসাব তো আমরা করছি না। আমরা বলছি এটা হচ্ছে আপনার নৈতিকতার বিষয়, আপনি ইনসাফের বিষয়, আপনি কুদ্দুর হক, আপনি কুদ্দুর সৎ, সেটার বিষয়। আমি তো ওজন মেপে বলতেছি না এটা ভালো এটা খারাপ বা আমার জন্য এটুকু ভালো হয়। আপনি বলবেন না, আপনি না আপনি বলতেন না, ধরুন আমি একদিকে ছাত্রলীগ করতাম, অন্যদিকে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক যদি হইতাম, আপনি তো শতবার আমাকে বলতেন এটা নৈতিকতা না, নৈতিকতা আমি নৈতিকতার জায়গায় বলছি, আমি তো লাভ ক্ষতির বিষয় বলি। নৈতিকতার জায়গাতে যখন সাধারণ শিক্ষার্থীরা একটা রেজাল্ট দিয়ে দিল, না সাধারণ শিক্ষার্থীরা রেজাল্ট দিলেই কি সাদিক কায়েমের নৈতিকতার প্রশ্ন উত্তীর্ণ? আপনি কি এটা মেজারমেন্ট বলতে চাচ্ছেন? না, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার সাধারণ শিক্ষার্থী একটা অনৈতিক কাজ করলো না। আপনি দুইটা আপনি বলি কোয়েশনে যাচ্ছেন বোধহয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি বলেছি যে মত দিয়েছে এটি তাদের নিজস্ব মতামত, আমরা তো মানে সেই মতামতটাকে আপনি কি নৈতিক মনে করেন নাকি? না, আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন তাহলে এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিছেই বলে সাদিক কায়েম ছাত্রলীগ করেছে এটা পবিত্র হয়ে গিয়েছে? না, আপনি তো সেটা প্রমাণ করতে চাচ্ছেন না, আপনি সেটাই প্রমাণ করতে চাচ্ছেন। আমি প্রমাণ না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো 500 বার ভোট দেখ, তাতে কি প্রমাণ হবে যে সাদিক কায়েম নৈতিকভাবে ঠিক ছিলেন? 100% নৈতিকভাবে অসৎ ছিলেন। এটাই তো শত মানুষ বলবে ভোট দিয়েছেন তো কি হয়েছে? তাহলে ভোটারদের নৈতিকতা আপনি কিভাবে জাগ্রত করবেন? না, এটাতে ভোটারদের নৈতিকতা জাগ্রত হয় না। খুনি হাসিনাকে তো ভোট দিয়েছে, আপনি বলবেন যে গোপালগঞ্জের মানুষের নৈতিকতা খারাপ ছিল? না, আগের কথা কি একই তো, মানুষের মতামত তো সেমই। আপনি শামীম ওসমানরা তো ভোট দিয়েছে, আপনি কি বলবেন যে শামীম ওসমানের ওই এলাকার সব মানুষের নৈতিকতা খুব খারাপ? 5 তারিখের আগে পরে কি একই তো, মানুষের মতামত কি আগে পরে বিষয় না তো। আমি নাসির ভাই, আমি একটু ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দিকে আসতে চাই। আপনাদের কেন্দ্রীয় সংসদে আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন, দায়িত্ব পালন করছেন, আপনাদের বয়স নিয়ে অনেকেরই প্রশ্ন, কমন প্রশ্ন। ইনফ্যাক্ট আমাদের দেশের ছাত্র রাজনীতির যে একটা ধারা, সেই ধারাতে এই প্রশ্নটা সবারই থাকে যে আসলে ছাত্র রাজনীতির ক্ষেত্রে বয়সের কোনো লিমিটেশন দরকার আছে কি নাই। তো এই জায়গাতে আপনি আপনার মতামত কি? আসলে ছাত্র রাজনীতির কি কোনো বয়স দিয়ে এটা সীমারেখা নির্ধারণ করা দরকার? এখানে একটি বিষয় রয়েছে। বিষয় হচ্ছে, ধরুন 5 তারিখের পূর্বে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো যেভাবে পরিচালিত হয়েছে, যে প্রতিবন্ধকতার মধ্যে, যে আন্দোলন সংগ্রামের মধ্যে, যে জেল জুলুমের মধ্যে, আপনাকে সে বাস্তবতায় যেতেই হবে। ধরুন আমাদের একটি সেন্ট্রাল কমিটি ছিল ছাত্রদলের, যেটি রাজীব আকরাম কমিটি, সেটি 5 বছর ধরে, প্রায় 4 থেকে 5 বছরের মধ্যে ছিল। আপনি শুনে আশ্চর্য হবেন যে আমাদের সভাপতি সাধারণ সম্পাদকরা টানা 1 বছর জেলে ছিলেন, পুরো 1 বছর, রাজীব আকরাম। হ্যাঁ ওই সময়ে। তো সুতরাং আপনি দেখেন যে এরকম একটি টার্মে যে 2 জনই জেলে, এবং আমাদের ছাত্রদলের সেই সময় 14 যে আন্দোলন, সেখানে শত শত নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, এবং 13-14 থেকে পুরোটা সময় আপনি জানেন যে আওয়ামী লীগ দুঃশাসন কায়েম করেছে। সে সময় আমাদের পুরো ছাত্রদলের নেতৃত্বকে যে গতিশীল করা, যে সেন্ট্রাল কমিটিকে আবার নতুন করে দিলে, এটা আমাদের পক্ষে খুবই কষ্টকর, প্রায় অসাধ্য ছিল। তো এই ধারাবাহিকভাবে ছাত্রদলের নেতৃত্বের বয়স সীমাটা একটু বেড়ে গিয়েছে, কিন্তু এটার অর্থ এই নয় যে শুধু ছাত্রদলের বাড়ছে, বাকি সবাই তরুণ বা নবীন, তা না। বাংলাদেশের বেশিরভাগ ছাত্র সংগঠনের বয়সের পরিসীমা ছাত্রদলের খুবই কাছাকাছি, খুব 1-2 বছর। কিন্তু এর অর্থে এটা বলতে চাচ্ছি না যে আমাদেরটা ঠিক আছে কারণ অন্যদেরটা তো কাছাকাছি, তা না। বাস্তবতার কারণে এটি বেড়ে গিয়েছে। কিন্তু এখন যেহেতু
স্বাভাবিক সময় ইনশাল্লাহ এটি কমে আসবে খুব দ্রুত সময়ের মধ্যে। এটা কতর মধ্যে কমে আসলে আপনি মনে করেন যেটা পারফেক্ট? দেখুন, এটি সেন্ট্রাল কমিটি, শিক্ষা প্রতিষ্ঠান, জেলা কমিটি, এগুলো দুইটি আলাদা প্রেক্ষাপট থাকে। আমি মনে করি যে ধরুন যারা সেন্ট্রাল কমিটিতে যাদের নেতৃত্ব দেওয়া উচিত, বা তারা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়, হল বা জেলা লেভেলের নেতৃত্ব দিয়ে অভিজ্ঞতা অর্জন করা উচিত। এটি সকল ছাত্র সংগঠনে হচ্ছে, এমনকি ছাত্র শিবিরও হচ্ছে। ধরুন ছাত্র শিবিরের সদ্য বিদায়ী যিনি সভাপতি, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উনি আমার 1 বছরের জুনিয়র, মানে 8-9 সেশন। এখন যিনি সভাপতি উনি বোধহয় 10-11 সেশন বোধহয়, যদি ভুল না করি। তো তাহলে উনি তো আমার 2 বছরের জুনিয়র। তো ঠিক আছে, তো তাদের তো প্রতি বছর কমিটি হয়, কি জানি গোপন ব্যালটে আমরা শুনি অনলাইনের মাধ্যমে। তারা কি বয়স কি 10 বছর কমিয়ে আনতে পেরেছে বলেন? ইভেন ছাত্র ফেডারেশন, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকদের বয়সের পরিসীমা আমাদের খুবই কাছাকাছি, 1-2 বছর। আচ্ছা, কিন্তু যখনই আপনি আলোচনাটা আনবেন তখন দেখবেন সবাই ছাত্র দলের কথা বলবে, অন্যদের কথা বলবে না। কিন্তু আমরা না, এটি আমি দোষারোপ করছি না এটার জন্য যে আমাদেরটা ঠিক, এটি বাস্তবতা যে আপনি কেন্দ্রীয় নেতৃত্ব দিতে গেলে আপনাকে অনেকগুলো স্তর লিডারশিপ পার করে আসতে হয়, সেখানে একটু বয়স বেড়ে যায়। কিন্তু আমি বলছি না বয়সটা কি 30 থেকে 35-এর মধ্যে সীমাবদ্ধ থাকলে এটাকে আপনি পারফেক্ট মনে করেন? না, দেখুন এটাই তো স্ব সংগঠনের বিষয়, কে কার সংগঠন। এখন যেহেতু নতুন ছাত্র সংগঠন হয়েছে ছাত্র শক্তি, এখন তারা বলে যে অনেক সময় যে তারা খুবই নবীন। আর তোমরা শুরু করেছো, এটা 10 বছর গেলে না আমরা বুঝতে পারবো যে আপনারা কোন জায়গায় রয়েছেন। ঠিক আছে, আমাদের সংগঠনের বয়স 50 বছর হয়ে যাচ্ছে প্রায়। তা আমাদের আর তাদের সাথে মিলাইলে তো দুটো এক হবে না। ছাত্র শিবিরের লম্বা সময়, তাদের লিডারশিপের বয়স কি তারা একদমই 28-29 করতে পেরেছে? পারে নাই তো। সুতরাং আমি মনে করি এটি স্ব সংগঠনের বিষয়, তবে অবশ্যই কমিয়ে আনা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে আমার সেটাই মনে হয়। বিয়ে শাদীর ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে ছাত্র দলে? এটি এক সময় ছিল, বিয়ে করলে ছাত্র দলের পদবি। বর্তমানে এই নিয়মটি নেই সেরকমও না, তবে বড় বড় পদে গেলে এটা নিরুৎসাহিত করা হচ্ছে আর কি। নিরুৎসাহিত বিয়েকে করা হচ্ছে না, মানে আমরা হচ্ছে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এটাকে একটা ক্রাইটেরিয়া হিসেবে ধরে নিচ্ছে, কিন্তু বিয়েকে নিরুৎসাহিত করা হচ্ছে সেটি না। অর্থাৎ কেউ বিয়ে করলেও তার আসলে ছাত্র দলে পদ পেতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। না, সমস্যা হওয়ার কথা নয়। তবে সেন্ট্রাল দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে হয়তো আপনারা দেখাশোনা করা হয়। আপনাদের এখন পর্যন্ত বাংলাদেশের টোটাল এনলিস্টেড নেতাকর্মী কত আছে? আপনাদের কোনো ডেটা কি আছে? ধরুন আমাদের কমিটির ডেটা রয়েছে, ধরুন ছাত্র দলের কমিটি হিসেবে নেতাকর্মীদের ডেটা আমাদের কাছে আছে, কিন্তু সমর্থকদের কত সমর্থক রয়েছে সেরকম ডাটা আমাদের কাছে নেই। সেটিতে অসংখ্য নেতাকর্মী প্রতিদিনই নতুন নতুন করে যোগ হচ্ছে, সেটা জেলাওয়ারি বিভিন্ন হিসাব রয়েছে। কিন্তু কেন্দ্রের কাছে জেলা কমিটি, বিশ্ববিদ্যালয় কমিটি, কলেজ কমিটির সংখ্যা, এগুলো আমাদের কাছে কেন্দ্রের কাছে রয়েছে, সমর্থক হিসাবে ডেটা আমাদের কাছে নেই। এই যে কমিটিগুলো যখন দেয়া হয়, এই কমিটিগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা দেখি যে ইনফ্যাক্ট এটা আমরা ছাত্রলীগও দেখতাম, সেন্ট্রাল প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইনফ্যাক্ট এরপরে শীর্ষ পদ হিসেবে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারিকে গণনা করা হয়। এবং এই জায়গাগুলোতে ইনফ্যাক্ট আমি যদি স্পেসিফিক করে বলি যে সেন্ট্রাল সেক্রেটারি এবং সভাপতি, এই দুইটা পদে কিন্তু সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসে। এটা আমরা ছাত্রলীগ এবং ছাত্র দলে দেখেছি। আপনারা কি মনে করেন যে আসলে ছাত্র দলকে নেতৃত্ব দেওয়ার মতো শক্তি বা যে একটা নেতৃত্বের যোগান দেবার মতো যে একটা উৎপাদনী ক্ষমতা সেটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে? প্রথমত হচ্ছে আপনি যেটা বললেন এটি ভুল বললেন। ছাত্রদলে অসংখ্য না, আমাদের যেহেতু ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি অসংখ্য মানুষ হয়নি, সেখানে আমি তো কমপক্ষে 5 থেকে 7 জনকে দেখছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন না, অন্য বিশ্ববিদ্যালয়ে ছিলেন। আপনি যাদেরকে চিনেন তার মধ্যে কয়েকজনের নাম বলছি। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যিনি ছাত্রদলের নির্বাচিত সভাপতি ছিলেন, তিনি রাজশাহীর ভিপি ছিলেন। আপনাকে আবার স্মরণ করে দিই, আমাদের নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, যিনি ঢাকাতে যিনি নির্বাচন করতেন, সাবেক এমপি ছিলেন, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, তিনি মহানগর থেকে রাজনীতি করতেন। আপনাকে একদম খুব বেশি দূর না, এই আমাদের 2-3 কমিটি আগে হাবিবুর রশিদ হাবিব ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক, তিনিও ঢাকা মহানগর দক্ষিণ থেকে নেতৃত্বে এসেছেন। সুতরাং এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলে এসেছে এরকম তথ্য
সঠিক নয়। যোগ্যতা, মেজারমেন্ট সবকিছু ঠিক থাকলে বাকি বিশ্ববিদ্যালয়, কলেজ থেকেও ছাত্রদলের নেতৃত্ব আসে। 5 তারিখের পরে সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের কল্যাণমূলক কি কর্মসূচি ছিল? ধরুন, এগুলো তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বেদে বিভিন্ন রকম হয়ে থাকে। ধরুন, প্রত্যন্ত এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীদের যে অ্যাপ্লিকেশন, সেটি নিশ্চয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাপ্লিকেশন না, এটি আপনি জানেন। ধরুন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের জন্য যে কর্মসূচিগুলো গ্রহণ করছে, সেটি নিশ্চয় নোয়াখালী সরকারি কলেজের কর্মসূচি না। ধরুন, নোয়াখালী সরকারি কলেজ দিয়ে যদি আপনাকে বলি যে নোয়াখালী সরকারি কলেজ কি কর্মসূচি করেছে, এই যে আমি 2 থেকে 3 দিন আগে ছাত্রদলের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছিল পূর্বে, যে নোয়াখালী সরকারি কলেজের বিভিন্ন ক্লাসরুমে আপনার যে পুরাতন যে ব্ল্যাকবোর্ড যেগুলো ব্যবহার করা হয়, এগুলোর পরিবর্তনের জন্য একটা স্মারকলিপি দেওয়া হয়েছিল আরও 3-4 মাস আগে। তো ইতিমধ্যে এটি বিশ্ববিদ্যালয় কলেজ প্রশাসন এটি মোটামুটি আমলে নিয়েছে এবং সেগুলো পুরাতন চেঞ্জ করে, যে ব্ল্যাকবোর্ড আমরা যেগুলো আগে দেখতাম সেগুলো এখন ডিজিটাল, অর্থাৎ যে ইয়াতে লেখা হয়, সেগুলো করা হয়েছে। এর বাইরে নোয়াখালী কলেজেরটাই বলি, প্রত্যন্ত এলাকা দিয়ে শুরু করি। সাধারণ শিক্ষার্থীদের পরিবহনের সমস্যা দীর্ঘদিন ধরে ছিল, সেটি কাটিয়ে ওঠার জন্য বিশ্ববিদ্যালয়কে স্মারকলিপি দিয়েছে। ধরুন, একটি ছাত্র সংগঠনের তো কাজই আসলে বিশ্ববিদ্যালয় বা অথরিটি বা সরকারকে চাপ দেওয়া, যে কিভাবে শিক্ষার্থীদের আরো স্বার্থকে প্রাধান্য রেখে যেন কাজ করা যায়। এটি ছাত্র সংগঠনের বেসিক্যালি আসলে কাজ, যে আপনি বিশ্ববিদ্যালয়কে চাপ দিবেন, আপনি প্রশাসনকে চাপ দিবেন, বা দরকার পড়লে সরকারকে চাপ দিবেন। সেগুলো প্রতিনিয়ত স্ব জায়গা থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাজ করছে। এর বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বা শিক্ষার্থীদের ছোটখাটো যে সমস্যা লাঘব, সেগুলো কাজ করছে। ধরেন, বিশ্ববিদ্যালয় হিসেবে যদি আমরা বলি, ধরুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, যেটি আগামী মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে, পুরো মাসব্যাপী ওয়েলফেয়ার পলিটিক্স করেছে। এর মধ্যে নারী শিক্ষার্থীদের জন্য যে শিক্ষা সরঞ্জাম বা নারী শিক্ষার্থীদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ, তারপর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, এটি ব্যাপক সংখ্যক শিক্ষার্থীতে অংশগ্রহণ করেছে। এর বাইরে আপনি জানেন যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানে যিনি শক্ত ভূমিকা পালন করেছিলেন, তিনি হঠাৎ হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। ওনার একটা ইচ্ছা ছিল জীবিত থাকতে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়াবেন, এটা ওনার একটা ইচ্ছা ছিল। তো সেটি পূরণের জন্য এরকম একটি মহৎ কাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছে। প্রায় 6-7 শিক্ষার্থীদেরকে আইসক্রিম খাওয়ানো, এটিও যদিও না, কিন্তু তারপরও এটি ইনমার্জিভ এটি করেছে। এরপর ধরুন, আজকেও যেটি হয়েছে, আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা যেন নিরাপদে বাড়ি যেতে পারে, সেজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো তো রয়েছে, তার জন্য এর বাইরেও অতিরিক্ত বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং কয়েকটি মেসেও শিক্ষার্থীদের যাবতীয় কয়েকটি প্রয়োজনীয় সরঞ্জাম আজকে ছাত্রদলের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে। এগুলো যাবতীয় বিষয়ে কাজ চলমান রয়েছে। আসলে এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা আপনি বললেন এবং এত কল্যাণমূলক কাজ করছেন, এই কাজের পেছনে যে অর্থ ব্যয় হয়, সে অর্থের উৎস তো নিশ্চয়ই ছাত্রদলের সাধারণ কর্মীরাই। এটি দুইভাবে এটি করা হয়ে থাকে আমাদের ছাত্রদলে। প্রথমত বেশিরভাগই অর্থ যেগুলো আসে, এগুলো ছাত্রদল নিজস্ব যে নিয়মিত আমাদের যে বা শিক্ষার্থীদের ছাত্রদল যারা করছেন তাদের নিয়মিত খরচের অংশ থেকে এটি করা হয়ে থাকে। আরেকটি অংশ আসে যেটি ছাত্রদলের না, নির্দিষ্ট হার নেই। আরেকটি রয়েছে, ধরুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, সেখানে আগে যারা ছাত্রদল করেছেন, যারা এখন ধরুন কোনো চাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের থেকে সামান্য পরিসরে বা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসাবে তাদেরকে চাওয়া হয়, সেখান থেকে দিয়ে এগুলো পূরণ করা হয়। এভাবেই প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এভাবেই চলছে। নাসির ভাই, আপনি যখন আমাদের এখানে আসবেন
আমরা তো আপনার আগমনকে স্বাগত জানিয়ে ফেসবুকে যখন আমরা জানালাম যে আমরা আপনার সাথে একটা শো করতে যাচ্ছি, তখন সেখানে আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে প্রচুর কমেন্ট সেখানে এসছে। আমি আপনাকে সেটা অলরেডি দিয়েছি ফেসবুকে, সেই লিঙ্কটা। আমি একটু চাই যে সেখানে প্রচুর কমেন্ট, আই থিঙ্ক অলমোস্ট প্রায় 600+ কমেন্ট সেখানে হয়তো বা আছে। সেখান থেকে আপনার পছন্দ মতো দুটো প্রশ্ন আপনি পড়বেন এবং আপনি উত্তর দেবেন। আচ্ছা, অনেকগুলো কোশ্চেন দেখলাম। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে বেশিরভাগ কোশ্চেন আসলে পড়া যাচ্ছে না, মানে বেশিরভাগ কোশ্চেন গালিগালাজ করে করা হয়েছে। দুঃখজনক, খুবই দুর্ভাগ্যজনক। আপনারা যারা ক্যামেরার দিকে তাকিয়ে বলছি, এই যে গালিগালাজ করে কোশ্চেন করছেন, আমরা আপনাদের জন্য সহানুভূতিপূর্ণ আচরণ করতে চাই, যে আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। একজনের একটা কোশ্চেন নিতে চাই। তিনি বলছে, নাসির ভাই আর কতদিন ছাত্রদল করবে, মানে কবে অব্যাহতি নেবেন, এটা উনি বলেছেন। আচ্ছা, আসিফ সারিয়ার বোধহয়। দেখুন, আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়েছি 2024 সালের 1 মার্চ। আমাদের ছাত্রদলের 2 বছর কমিটির মেয়াদ, এটা আগামী বছর, এই যে বছর আসতেছে সেটি 1 মার্চ এটি শেষ হবে। এবং ইনশাল্লাহ আমরা সফলভাবে গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছি। তারপরে হচ্ছে দেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করতে আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত ছিল, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে। এবং 2 বছর পরেই আমাদের দল যখন সিদ্ধান্ত দিবে তখনই আমরা দায়িত্ব ইনশাল্লাহ ছেড়ে দিব। এটি হলো একটা বিষয়। আর একটি বিষয়, একজন শিবিরের ওনার আইডিতে দেখলাম, তো আইডিতে দেখলাম যে জামাত ইসলামের বিভিন্ন প্রচারণা। তো উনি খুব খারাপভাবে জানতে চেয়েছেন যে সেটা হচ্ছে যে ছাত্রদলের মানে হচ্ছে আমরা এখনো ছাত্র আছি কিনা, এটা উনি জানতে চেয়েছেন। আচ্ছা, তো ওনার নাম হয়েছে মোহাম্মদ কাউসার হোসেন। তো আপনি কোশ্চেন করেছেন খুবই খারাপভাবে, মানে গালিগালাজ করে। তো আপনার আইডিতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম জামাত ইসলামের বিভিন্ন প্রচারণা আপনি করছেন, আপনাকে সাধুবাদ জানাই। এরকম জামাত ইসলামের একজন কর্মী অন্য সংগঠনের এরকম একজন কর্মীকে এরকম গালিগালাজ করে কোশ্চেন করতে হয়, এটি আমি দেখে খুব বিস্মিত হয়েছি। তো ছাত্র আছে কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন জাপানিজ স্টাডিজের শিক্ষার্থী রয়েছে, তবে নিয়মিত শিক্ষার্থী না। আমাদের ভর্তি রয়েছে। এবং আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি যে সংগঠন করেন সেই সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা কেউ নিয়মিত শিক্ষার্থী না। এটি মানে মাপযোগ করে বলিনি যে ওনাদেরটা ঠিক নাই এই জন্য আমাদেরটা ঠিক নাই, এরকম করেই বলিনি। যে বাংলাদেশের শীর্ষ সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক এখন যারা রয়েছেন কেউ নিয়মিত শিক্ষার্থী না। এটা আসলে পসিবল না, আমার ব্যক্তিগত অপিনিয়ন। আমি এটা আর আপনি যে কোশ্চেন করেছেন, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনি এত গালি না দিয়েও সুন্দর করে কোশ্চেন করতে পারতেন ভাই। ডেফিনেটলি ধন্যবাদ। ডেফিনেটলি আমি আসলে এই জায়গাটাতে, এই যে কেন্দ্রীয় পর্যায়ে লিডারশিপ যেটা, এটা আসলে মানে মাস্টার্স লেভেলের একজন শিক্ষার্থীর পক্ষে সম্ভব না। কিন্তু মানে 24-25 বছর বয়সে কিন্তু একজন শিক্ষার্থী মাস্টার্স শেষ করে ফেলেন। সেই জায়গাতে তার পক্ষে একটা সংগঠনকে সারা বাংলাদেশে লিড করা আমার কাছে এটা খুবই ডিফিকাল্ট মনে হয়। সো তাকে যদি সেকেন্ড মাস্টার্স করতে হয়, তাকে যদি এমফিল করতে হয়, আই থিঙ্ক যে ছাত্র রাজনীতির স্বার্থে তাকে সেই সুযোগটা দেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। আমি একটু জানতে চাই, আপনি আপনার ক্যারিয়ারের গোলটা কি, পরবর্তীতে আসলে কি করতে যাচ্ছেন? এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি আপনার নমিনেশন পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? দেখুন, আমার বাড়ি তো নোয়াখালী সদর সুবর্ণচরে। এটি নোয়াখালী 4 সংসদীয় আসন। আমরা চেয়েছিলাম আমি সেখানে নির্বাচন করতে। দল একজনকে নমিনেটেড করেছে, উনি আমাদের দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভাই। আচ্ছা, উনি খুবই অসুস্থ, আমরা তার সুস্থতা কামনা করছি। এখনও যেহেতু দল ওনাকে দিয়েছেন, আমরা ওনার পক্ষেই রয়েছে। আবার অনেক সময় দল সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারেন, আশাবাদী। তবে আমি নমিনেশন মানে নির্বাচন করতে চেয়েছি। আর গোল হচ্ছে
একজন রাজনৈতিক কর্মীর নিশ্চয়ই এটি হচ্ছে স্বপ্ন থাকে যে জনপ্রতিনিধি হওয়া, তার এলাকার মানুষের উপকার করা, সেটি আমার মধ্যে রয়েছে। এবং ভবিষ্যতে আমি নোয়াখালী সদর সুবর্ণচর থেকে, অন্য কোথাও থেকে না, আমি হচ্ছে জনগণের প্রতিনিধি হতে চাই ইনশাল্লাহ, আপনারা যদি দোয়া করেন। ইনশাআল্লাহ। আপনার পেশাগত জীবনের কোনো লক্ষ্য আছে কিনা? এখন তো ধরুন হচ্ছে যেহেতু একটি সংগঠনের দায়িত্ব রয়েছে, এর বাইরে আমার একটু ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা রয়েছে রাজনীতির বাইরে। সেটি অনেক দিনের ইচ্ছা। এটি ছাত্রদলের দায়িত্ব শেষ হলে আমরা ইনশাল্লাহ শুরু করব। এলাকায় পারিবারিকভাবে কিছু ব্যবসা বাণিজ্য তো ধরুন এলাকায় থাকি, এর বাইরেও আমি মানে ঢাকাতেও কিছু ব্যবসা বাণিজ্য করার পরিকল্পনা আছে। এটি দায়িত্ব শেষ হলে ইনশাল্লাহ করব। নোয়াখালী সদর সুবর্ণচর থেকে আপনি ইলেকশন করতে চাচ্ছেন, সেটি হয়তো যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অলরেডি একজনকে নমিনেশন দেওয়া হয়েছে, হয়তো এবারে আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না এটি আমরা কনফিউজড, হয়তো আগামীতে আপনি পেতে পারেন। বাট আমি যদি একটু স্পেসিফিক করে জানতে চাই যে আপনি ছাত্র রাজনীতি শেষে আপনার এলাকার জন্যে, আপনার যে জন্মভূমি, আপনি যেখানটাতে বড় হয়েছেন, গড়ে উঠেছেন, সেই জায়গার জন্য আপনি আসলে কি করবেন, এমন কোনো স্পেসিফিক পরিকল্পনা কি আপনি নিয়েছেন? হ্যাঁ, এটি খুবই আপনি সবচেয়ে সুন্দর কোশ্চেনটি করেছেন। আমি যেখানে বড় হয়েছি এটা নোয়াখালীর সুবর্ণচর, আপনি জানেন এটি একসময় এটি সদরেরই অংশ ছিল। এটি গত 17 বছরের সব থেকে অবহেলিত এবং বঞ্চিত, এবং সুবর্ণচর খুব আলোচিত একটি ঘটনায়। আপনি জানেন দানের শীষে ভোট দেওয়ার কারণে আমাদের একজন বোন পারুল বেগমকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণধর্ষণ করেছে। সুতরাং এরকম একটি জায়গায় আমার জন্ম হয়েছে। সুতরাং আমাদের সদর সুবর্ণচরের জন্য আমাদের কিছু করতেই হবে। আপনি দেখুন যে কত বড় একটি ঘটনা ঘটেছে, শুধু মত প্রকাশের জন্য এক জায়গায় ভোট দেওয়ার কারণে তাকে এরকম পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে। সুতরাং আমি শুরুতেই আমাদের সুবর্ণচর সদর নিয়ে আমাদের পরিকল্পনাগুলো হচ্ছে, একসময় নোয়াখালীর এই অঞ্চলটিতে ব্যাপক পড়াশোনা অগ্রসরতা ছিল। প্রচুর শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তো, এখনো পরে, কিন্তু আনুপাতিক হারে সেই সংখ্যাটা খুবই কম। এটির একটি কারণ হচ্ছে মাধ্যমিক প্রাথমিক শিক্ষায় সদর সুবর্ণচর অনেকটা পিছিয়ে গিয়েছে। আমরা এই জায়গায় সব থেকে শক্তভাবে কাজ করতে চাই যে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোকে ঢেলে সাজাতে হবে আমাদের সদর সুবর্ণচরে। এবং এখানে প্রান্তিক মানুষ রয়েছে যারা খুবই পরিশ্রম করে, এবং এই এলাকার বেশিরভাগ মানুষ নদী ভাঙা অঞ্চলের অন্য জায়গা থেকে শিফটেড এখানে। সুতরাং এই অঞ্চলের মানুষ সব থেকে বেশি পরিশ্রমী। সুতরাং আমাদের ভাগ্য উন্নয়ন করতে হলে এই পরিশ্রমটাকে আরও বেশি করতে হবে, এবং আমাদের যারা শিক্ষিত হচ্ছে তাদেরকে বিদেশমুখী কারিগরি শিক্ষা বা এরকম এক ধরনের ডিসেন্ট্রালাইজড করার আমার ইচ্ছা রয়েছে সদর সুবর্ণচর নিয়ে। আর সদর সুবর্ণচরের রাস্তাঘাট এত ভাঙা, বাংলাদেশের সব থেকে খারাপ অবস্থা, আমাদের এগুলো নিয়ে কাজ করতে হবে। আরেকটি বিষয় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সদরে মোটামুটি ঠিকঠাক থাকলেও সুবর্ণচরের বিদ্যুৎ পরিস্থিতি বাংলাদেশের সব থেকে খারাপ। আপনি বাংলাদেশের যে কোনো উপজেলায় যাবেন, বিদ্যুৎ যা থাকে সুবর্ণচরের সব থেকে কম থাকে। এটি গত এক দশকে এটি চিত্র ছিল। আমি কিছুদিন আগে চীনের সরকারের আমন্ত্রণে চাইনে গিয়েছিলাম, কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমি 10 দিন ছিলাম। তো আমার সেখানে গিয়ে আমরা একটা বিদ্যুৎ প্ল্যান্টে গিয়েছিলাম, আমাদেরকে ইনভাইট করেছে। সেখানে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে তাদের দেশ স্বয়ংসম্পূর্ণ। আমার ইচ্ছা রয়েছে সুবর্ণচরে অন্তত এখানে জায়গাটা রয়েছে এরকম একটা বিদ্যুৎ প্ল্যান্ট করা। সেটি হতে পারে বিশেষজ্ঞ মতামত বায়ু বিদ্যুৎ বা অন্য যে কোনো, বা পাশে সাগরও রয়েছে, যেটি সম্ভব হয় যেন সদর সুবর্ণচরের এই অঞ্চলের মানুষের বিদ্যুৎ সমস্যার সমাধান করা যায়। এটি সুবর্ণচরেই করতে হবে, যেহেতু এখানে জায়গা অনেকটা খালি রয়েছে। এটি আমার পরিকল্পনা রয়েছে। যদি ইনশাল্লাহ এই দেশের ওই অঞ্চলের মানুষ আমাকে জনপ্রতিনিধি হিসেবে কখনোই নির্বাচন করে, আমার প্রথম অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার পরে, মানে আমাদের স্কুল কলেজের পরে ওইটিকে আমি অগ্রাধিকার দেবো, যে আমাদের বিদ্যুৎ খাতে একটু ওইখানে কিছু একটা করতেই হবে ইনশাল্লাহ। রাইট, ইনশাআল্লাহ। ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে যদি জিজ্ঞেস করি, এই মুহূর্তে বাংলাদেশের ছাত্র রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? চ্যালেঞ্জ হচ্ছে, এখন তো যেহেতু একটি ইন্টারিয়াম গভর্নমেন্ট রয়েছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই 17 বছর বাংলাদেশে যে ছাত্র রাজনীতি চলমান ছিল, বিশেষ করে পিটিয়ে মানুষ মেরে ফেলা, জোর করে মিছিলে নেওয়া, ভয়াবহ গেস্টরুম কালচার, এইগুলোকে গণ অভ্যুত্থানের মাধ্যমে এগুলো দূর হয়েছে।
সুতরাং সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ছাত্র সংগঠনগুলোকে এই যেই ইল পলিটিক্স 17 বছর ধরে কায়েম ছিল, সেই পলিটিক্স যেন না নিয়ে আসে, যেন না ফিরে আসে, সেই জন্য প্রতিটি ছাত্র সংগঠনের সতর্ক থাকতে হবে এবং এই বিষয়ে ঐক্যমত থাকতে হবে। অন্য অনেক বিষয়ে মতানৈক্য থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু এই একটি বিষয়ে প্রতিটি ছাত্র সংগঠনের এক হওয়া উচিত। এবং যে সকল সন্ত্রাসীরা অতীতে, ছাত্রলীগের সন্ত্রাসীরা অতীতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে পিটিয়ে মানুষ মেরেছে, অন্য ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর মেরেছে, সেই ছাত্র সংগঠনের বিষয়ে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এবং সব থেকে বেশি চ্যালেঞ্জ হচ্ছে ইতিবাচক ছাত্র রাজনীতিটিকে আরও টেনে নিয়ে যাওয়া, যদি এখনো চলমান আছে এটিকে একদম লম্বা সময় ধরে টেনে নিয়ে যাওয়া, এটি সব থেকে বড় চ্যালেঞ্জ। আমি শিবির নিয়ে দুটো প্রশ্ন করে শেষ করতে চাই, যেহেতু শিবির কেন সেটা হচ্ছে আপনাকে প্রায়শ শিবির নিয়ে কথা বলতে দেখা যায়। ইনফ্যাক্ট আমাদের আজকের পুরো প্রোগ্রাম জুড়ে দীর্ঘক্ষণ শিবির নিয়ে আপনি কথা বলেছেন। আপনাকে যখন আপনি কোশ্চেন করেছেন এজন্য কথা বলেছেন, আপনাকে যখন কমেন্ট পড়তে দেওয়া হয়েছে সেখানেও আপনি জামাত এবং শিবিরের তারা গালিগালাজ করে কমেন্ট করেছে, আপনি সেখান থেকে কিন্তু উত্তরগুলো দিয়েছেন। আমি একটাও দেখি নাই যে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন বা তারা একজনও দেখলাম যে ছাত্র ইউনিয়নের, উনি খুব যৌক্তিক একটা কোশ্চেন করেছে। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে ছাত্র শিবির গালিগালাজ ছাড়া কোশ্চেন করতে পারছে না। সেই জায়গাটাতে আসতে চাই, এই যে আপনি যৌক্তিক প্রশ্নের কথা বললেন একজনের কথা, আপনি কিন্তু সেই প্রশ্নটাকে পিক করেন নাই, আপনি পিক করেছেন। একটা করেছি, ওটা আমি জানি না, আর একটা আমি জামাত বা শিবিরের এরকম আইডি থেকে নিয়েছি। নাসিম ভাই, আমি আপনার সাথে যেভাবে কথা আগাচ্ছে নিশ্চয়ই আসলে সারা রাত কথা বললেও আপনার সাথে চমৎকার গল্প চলতে থাকবে। আমি আজকে একটু শেষ করতে চাই, তবে শেষটা আমি সেই প্রশ্নটা দিয়ে করতে চাই যে প্রশ্নটা আমি ছাত্র শিবিরের সেক্রেটারি জনাব নূর ইসলাম সাদ্দামকে আমি করেছিলাম। সেই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই যে কোনো কারণে যদি ছাত্র শিবিরকে এগিয়ে রাখতে বলা হয়, যেখানে ছাত্র শিবির ছাত্র দলের চাইতেও বেশি মার্কস পাবে বলে আপনি মনে করেন, সেই কারণগুলো বা সেই জায়গাটা কি আমাদের কাছে একটু ব্যাখ্যা করবেন? যদি বলে থাকি যে কোন কোন জায়গায় ছাত্র শিবির ছাত্র দল থেকে এগিয়ে আছে, তাহলে আমার যেটি মনে হয় গুপ্ত রাজনীতির ক্ষেত্রে ছাত্র শিবির ছাত্র দল থেকে অনেক আগানো আছে। আর ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বট আইডি দিয়ে, এগুলো অনেকবার বলা হয়েছে, সেগুলো অন্যকে হ্যারেস করা, ব্যক্তিগতভাবে আক্রমণ করা, সেগুলোতে শিবির যোজন যোজন এগিয়ে ছাত্রদল থেকে। আর যদি একটি পজিটিভ বলি, কোথায় এগিয়ে, এই যে এখন ছাত্র সংসদ নির্বাচনে শিবির ভালো করছে, সেখানে তো নিশ্চয় আগানো আছে, এটা একটা পজিটিভ আগানো। আর নেগেটিভ সবগুলো মার্জিনে মোটামুটি শিবির ছাত্রদল থেকে আগানো আছে। যত নেগেটিভিটি আছে, গুপ্ত রাজনীতি, প্রতারণাপূর্ণ, মুখে একটা মনে আর একটা, এই যে বলি এক কথায় বলতেছি, এতদিন বলছে যে ছাত্র শিবির লেজুর ভিত্তিক সংগঠন না জামাতের, এখন দেখলাম ছাত্র শিবিরের যত নেতা সব জামাত ইসলামের প্রোগ্রামে গিয়ে বক্তব্য দিচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে। হ্যাঁ, আমরা তো আগেই চাইছি, আমরা সবসময় বলি যে আমরা দানের শেষে ভোট চাই, আমরা বিএনপির সহযোগী ছাত্র সংগঠন, আমরা এটি বলে থাকি। আপনি যদি এটা লেজুর ভিত্তিক বলেনও, আমরা খুব বেশি ডিফাইন করি, আমরা বলছি এটা যদি নেগেটিভিটি হয় তাহলে কিছু করার নেই, আমাদের এটাই, আমরা বিএনপি সহযোগী অঙ্গ সংগঠন। কিন্তু তারা সবসময় বলে যে তারা জামাত ইসলামের সাথে কানেক্ট না, জামাত ইসলামের কোনো কিছুর সাথে তারা সম্পৃক্ত না। কিন্তু এখন আপনি দেখেন ছাত্র শিবিরের সবাই জামাত ইসলামের প্রোগ্রামে গিয়ে দাঁড়িয়ে ফেলে ভোট চাচ্ছেন, এমনকি বিপিজিএসরা সবাই মিলে যাচ্ছেন। আমি এটাকে বলছি না যে এটা দোষ হয়েছে, আমি কিন্তু একবারে বললাম যে ঠিকই হয়েছে, কিন্তু তারা এতদিন কেন আপনারা বললেন যে জামাত ইসলামের সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা স্বতন্ত্র, আমাদের সাথে তাদের কোনো কিছু নাই? তাহলে ছাত্রদলকে দোষারোপ করার কারণ কি ছিল? এটি আমার প্রশ্ন রেখে গেলাম আমি। সুতরাং নেগেটিভিটির দিক থেকে সব কিছুতে ছাত্র শিবির মাশাল্লাহ অনেক আগানো। পজিটিভ একটা তো আগানো, যে ছাত্র সংসদ নির্বাচনে তারা জিতেছে, এটা নিঃসন্দেহে তারা আগায় আছে। আমরা ইনশাল্লাহ পরে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জিতে সমান করে তারপরে উপরে যাইতে হবে ইনশাল্লাহ। আমাদের এই প্রচেষ্টা চলমান আছে, আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
নাসির ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রচণ্ড ব্যস্ত এই মুহূর্তে। সো এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের ইনোভা টক্সে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অনেক বেশি কৃতজ্ঞ আপনার প্রতি। আপনার সাথে আমাদের এই সম্পর্ক অটুট থাকবে এবং আমরা ইনোভা টকের পরবর্তী কোনো এপিসোডে আপনাকে আবারও পাবো সে আশাবাদ ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো শেষ করতে চাই। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং বিশেষ করে এই চ্যানেলটি নতুন হয়েছে। আমরা এই চ্যানেলের সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপনার সফলতা কামনা করছি, চ্যানেলের সফলতা কামনা করছি, যেন বস্তুনিষ্ঠ সংবাদ তো না, যেহেতু এখানে বিভিন্ন টক শো আলাপ হচ্ছে, সেগুলো যেন বস্তুনিষ্ঠ হয় এবং যেন ইনসাফের বিষয়ে যেন সৎ থাকতে পারি আমরা সবাই, আমি আপনি, সেটি যেন নিশ্চিত থাকে, এই শুভকামনা থাকলো। আমি ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির। তিনি তার ছাত্র রাজনীতির হাতেখড়ি কিভাবে হয়েছে এবং একই সাথে কিভাবে তিনি আজ পর্যন্ত উঠে এসেছেন, এবং সেই সাথে বর্তমান বাংলাদেশ কোন রাজনৈতিক পাটাতনের উপর দাঁড়িয়ে আছে, আগামীর বাংলাদেশ কিভাবে পথ দেখবে, আনুষঙ্গিক নানান বিষয়ে তিনি মন খোলা কথা বলেছেন। আশা করছি নিশ্চয়ই নাসির ভাইয়ের এই পুরো পডকাস্টটি আপনারা উপভোগ করেছেন। আমাদের পডকাস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।